ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা ক্লাস 8 এর তোমাদের এর আগে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 4 আলোচনা করব এবং যেটার নাম হচ্ছে উপনিবেশিক অর্থনৈতিক চরিত্র। এ সময় দেখা যাচ্ছে যে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে দুর্ভিক্ষ হচ্ছে, 76-এর মন্বন্তর হচ্ছে। তো 1769 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং এ সময় দেখা যাচ্ছে যে কোম্পানি যারা শাসনকর্তা ছিল তারা রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন ধরনের এক একটা বন্দোবস্ত করেছিল, যার মধ্যে আমরা আগের ক্লাসে পাঁচশালা বন্দোবস্ত, তারপরে ধরো একশালা বন্দোবস্ত যেগুলো যেগুলো করেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস, সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা নতুনভাবে আরো 3টা বন্দোবস্ত সম্পর্কে জানবো। একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, একটা হচ্ছে মহলরি, আর একটা হচ্ছে রাউতওয়ারি বন্দোবস্ত। তো এ সময় দেখা যাচ্ছে যে বাংলার যিনি শাসনকর্তা তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, এবং 1772 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করে এবং বেশি বেশি রাজস্ব আদায় করতে কৃষকদের ঘাড়ে খাজনার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসলি দেখা গেছিল যে রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেয়। তাহলে যদি আমরা একটা ছকের মাধ্যমে জানতে চাই তাহলে দেখতে হবে, যেমন এখানে লিখে দিই, এখানে একটু জায়গা আছে, যে 1772, তাহলে 1772 থেকে মূলত 77 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখেছিলাম ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে পাঁচশালা বন্দোবস্ত। তাহলে পাঁচশালা বন্দোবস্ত যেটা 5 বছরের জন্য হয়েছিল, পাঁচশালা বন্দোবস্ত। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওয়ারেন হেস্টিং 1777 থেকে দেখা গেছিল যে 89 খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত দেখা গেছিল একশালা বন্দোবস্ত হয়েছিল। একশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত এটা 1 বছরের জন্য হয়েছিল। তাহলে পাঁচশালা বন্দোবস্ত 5 বছরের জন্য, একশালা বন্দোবস্ত হয়েছিল 1 বছরের জন্য। এটা এই দুটোই করেছিল ওয়ারেন হেস্টিংস। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো যে 1789 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে ও বিহারে বাংলা ও বিহারে দেখা যাচ্ছে যে 10 শালা বন্দোবস্ত শুরু হচ্ছে। 10 শালা 10 শালা বন্দোবস্ত দেখা যাচ্ছে শুরু হচ্ছে, যেটা 10 বছরের জন্য হয়েছিল। এবং এটাই দেখা গেছিল যে তাহলে 1789 দেখা যাচ্ছে বাংলা আর বিহার, আর 1790 খ্রিস্টাব্দে দেখা গেছিল উড়িষ্যায়। তাহলে 1790 দেখা গেছিল উড়িষ্যায় দেখা গেছিল যে এই যে 10 শালা বন্দোবস্ত সেটা চালু হয়েছিল। পরবর্তী সময় দেখা যাচ্ছে এই যে 10 শালা বন্দোবস্ত এটাই দেখা গেছিল যে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তাতে পরিণত হয়েছিল। তাহলে এটা করেছিল কে? লর্ড কর্নওয়ালিস। তাহলে 10 শালা বন্দোবস্ত এটা প্রবর্তন করেছিল মানে লর্ড কর্নওয়ালিসলি। পরবর্তীকালে আমরা দেখতে পাই 1793 খ্রিস্টাব্দে এই যে 10 শালা বন্দোবস্ত সেটাকে চিরস্থায়ী বন্দোবস্তায় পরিণত করেছিল লর্ড কর্নওয়ালিস। এখানে দেখা গেছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দেখা গেছিল যে জমিদার, বাংলা যারা জমিদার ছিল তাদের মধ্যে এই ব্যবস্থাটা হয়েছিল। এটা মূলত বাংলা, আর একটা হচ্ছে বিহার এবং উড়িষ্যা, এই 3টি জায়গায় হয়েছিল। তাহলে এখন আমরা চিরস্থায়ী বন্দোবস্ত দেখব। তো এখানে দেখা গেছিল যে খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামোর জন্য দেখা যাচ্ছে লর্ড কর্নওয়ালিসলি রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করেছিল। এটা হচ্ছে একটা ছবি যেখানে শস্য ঝাড়াই হচ্ছে কৃষকরা। এ সময় দেখা গেছিল যে কৃষি সংকটের ফলে কোম্পানির রেশম এবং কার্পাস রপ্তানিতেও ভাটা পড়েছিল এবং দেশীয় হস্তশিল্পের উদ্যোগের উপরও কৃষি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছিল, অর্থাৎ খারাপ প্রভাব পড়েছিল। এবং এই সময় দেখা গেছিল সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত ব্যবস্থা। তাই কোম্পানি কি করে যে অনেক আধিকারিক খাজনা আদায়ের ব্যবস্থাকে চিরস্থায়ী করার কথা বলেছিল। এবং 1793 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। তাহলে এই বন্দোবস্তায় দেখা গেছিল যে জমিদারিগুলি কোম্পানির কত রাজস্ব প্রাপ্ত হবে তা হিসাব নিশ্চিত করা হয়েছিল। এবার ধরো কোনো একটা জমি রয়েছে, এবার সেই জমিটাকে নিলামে দেওয়া হতো সারা জীবনের জন্য, যেহেতু চিরস্থায়ী। এবার যে সব থেকে বেশি দেখা যেত যে রাজস্ব দিতে পারবে তাকে দেখা যেত সেই জমিটা তাকে দিয়ে দেওয়া হতো। একটা নির্দিষ্ট সময় পর দেখা যেত তাকে সেই মানে রাজস্বটা দিতে হতো। আর যদি সে রাজস্ব না দিতে পারতো তাহলে কি করতো, অন্যভাবে তার কাছ থেকে রাজস্বটা তো আদায় করা হতোই, এবং তারপর সেই জমিটা আবার নিলাম করে অন্য জনাকে দেওয়া হতো। এবার যে সব থেকে বেশি নিলাম দিতে মানে রাজস্ব দিতে চাইতো তাকে জমিটা দিয়ে দেওয়া হতো।
ফলে দেখা যাচ্ছে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছা মতো খাজনা আদায় করতে পারতো না, মানে একটা নির্দিষ্ট দেওয়া হয়েছিল যে এত পার্সেন্ট দিতে হবে। কোম্পানি আশা করেছিল যে জমিদাররা নিজেদের লাভের হার বাড়িয়ে নেবার জন্য জমিতে বেশি অর্থ বিনিয়োগ করবে এবং চিরস্থায়ী বন্দোবস্তায় জমির রাজস্ব উঁচু হারে হিসেব করা হয়েছিল। এ সময় দেখা যাচ্ছে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কার কাছ থেকে তা নেওয়া তা নিয়ে নির্ধারিত করতে গিয়ে কোম্পানি সমস্যায় পড়েছিল এবং নবাবী আমলে দেখা গেছিল জমিদারদের থেকে রাজস্ব আদায় করতে নবাব। তাহলে নবাব এরা কারা কোথাকার শাসক ছিল? এরা ছিল বাংলায়। তাহলে দেখা যাচ্ছে যে নবাবী আমলে জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করতো নবাব। এবার এই সময় দেখা যাচ্ছে যে জমিদাররা চাষিদের থেকে খাজনা আদায় করতো। এবার সেই পদ্ধতিটি দেখা গেছিল যে কোম্পানি শাসনে বিপর্যস্ত হয়ে গেছিল এবং কোনো কোনো জমিদার দেখা গেছিল রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কাউকে আবার রেখে দেওয়া হয়েছিল। মানে আমরা দেখেছিলাম বাংলায় যখন নবাবী শাসন হয়েছিল সে সময় দেখা গেছিল যে যে সকল ধরো জমিদার ছিল তাদেরকে অনেককে রেখে দেওয়া হয়েছিল, আবার অনেককে সেই জায়গায় সরিয়ে নতুন জমিদারকে বসানো হয়েছিল। ফলে দেখা গেছিল যে কর্নওয়ালিসলি শাসনভার নেন এবং তখন খাজনা আদায়ের পুরো প্রশাসনিক কাঠামোটির সমস্যার মুখে পড়ে এবং লর্ড কর্নওয়ালিসলি চেয়েছিল যে বাংলায় জমিদারদের উন্নতি হোক এবং তার ধারণা ছিল যে জমিদারদের সম্পত্তির অধিকার স্থায়ী এবং নিরাপদ করা হলে তারা উন্নত কৃষির উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবে। তাছাড়া অগণিত কৃষকদের থেকে খাজনা আদায় করার বদলে কম সংখ্যক জমিদারদের কাছ থেকে খাজনা আদায় করার পদ্ধতি অনেক সহজ হয়েছিল। মানে জমিদাররা কি করবে, কৃষকদেরকে নিয়োজিত করবে জমিতে। এবার কৃষকরা দেখা যাচ্ছে ঠিক সময় দেখা যাবে যে রাজস্ব দেবে জমিদারকে এবং জমিদার দেখা যাবে সেই রাজস্বটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেবে। পাশাপাশি দেখা গেছিল যে জমিতে অধিকার স্থায়িত্ব করার জন্য দেখা গেছিল যে এই বন্দোবস্তের কথা ভাবা হয়, যার ফলস্বরূপ দেখো 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় করার ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়, যেটা হয়েছিল বাংলা, বিহার এবং উড়িষ্যায় সমস্ত সম্পত্তি জমিদারি সম্পত্তি হয়ে পড়ে এবং সমস্ত জমিদের নির্দিষ্ট কর ঠিক করা হয়, একটা পার্সেন্টেজ থাকতো, সেটা তাদেরকে দিতে হতো। জমিদার সময় মতো সে নির্ধারণ কর কোম্পানিকে দিতে পারলে জমিতে তার অধিকার স্থায়ী থাকতো। এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে বাংলার একটা কৃষকের ছবি। তাছাড়া দেখা যায় যে ওই জমির ওপর জমিদারদের চূড়ান্ত অধিকার ছিল, সেই অধিকার উত্তরাধিকারী সূত্রে বজায় থাকতো। মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যদি সে খাজনা দিতে পারতো তাহলে সেই জমিটা তারই থাকতো। জমি বিক্রি করতে বা হাত বদল করতেও পারতো জমিদার। এবার ধরো কোনো জমিদার চাইলো যে আমি আমার জমিটাকে বিক্রি করে দেবো অন্য জনের কাছে, তাহলে সে কিন্তু করতে পারতো। যখন আমরা রায়তদের বন্দোবস্ত দেখবো তখন কিন্তু রায়তদের উপর এই অধিকারটা ছিল না, মানে তারা চাইলে যে জমিটা দিয়ে দিতে পারবে সেটা ছিল না। তারা দেখা গেছিল ভাড়াটি কৃষকে পরিণত হয়েছিল। ওটা রাউতিয়ারি বন্দোবস্ত ছিল, ওটাও আলোচনা করব। তো এই সময় দেখা যায় যে নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে জমিদারের জমি কোম্পানি কেড়ে নিত এবং সেই জমি দেখা গেছিল নিলাম করে নতুন ব্যক্তির হাতে জমিদারের অধিকার তুলে দেওয়া হতো। এভাবে দেখা গেছিল ক্রমেই জমিদারের ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠেছিল এবং কর্নওয়ালিসলি আশা করেছিল যে এর মাধ্যমে জমিদারের স্বার্থ এবং কৃষির উন্নতি হবে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেখা যাচ্ছে যে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকদের অবস্থা কিন্তু উন্নতি হয়নি এবং প্রাক উপনিবেশিক আমলে কৃষকেরও জমির উপর দখলি সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তায় দেখা গেছিল কৃষকদের সত্ত্বকে খারিজ করে তাদেরকে প্রজায় পরিণত করা হয় এবং উঁচু হারে রাজস্ব আদায় দিতে গিয়ে দেখা যায় কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছিল। মানে আগে আগে যে জমিদারগুলো ছিল তাদের সাথে কৃষকদের সম্পর্কটা অন্যরকম ছিল, কিন্তু যখন ব্রিটিশরা এলো তখন দেখা যাচ্ছে নতুন নতুন জমিদারকে রাখা হচ্ছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজস্ব আদায় করা। এর আগেও দেখা গেছিল করা হয়েছিল, কখনো হয়তো মানে সেরকম শস্য হতো না, সব মানে ফসল ভালো হতো না, সে সময় দেখা গেছিল যে সে সময় যারা শাসক ছিল তারা কিন্তু কর মুকুব করে দিত, কিন্তু ব্রিটিশরা কিন্তু সেটা করতো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, তারপরে ধরো মহাবিদ্রোহের পর তো ব্রিটিশদের অধীনে পুরোপুরি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখা যেত খরাই হোক আর বন্যাই হোক তারা কিন্তু কোনো রকম ভাবে ঠিক আদায় করে নিত এবং তখন দেখা যেত যে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত, কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য তারা কোনো কর্ণপাতও করতো না। তাছাড়া দেখা যেত নানান মানে ভাবে দেখা গেছিল বেআইনি ভাবে কর আদায় করা হতো কৃষকদের থেকে এবং পাশাপাশি নির্দিষ্ট খাজনা না দিতে পারলে কৃষকের জমি বাজেয়াপ্ত করার অধিকারও জমিদারকে দেওয়া হয়েছিল। ফলে মানে চাইলে ধরো কোনো একজন কৃষক হয়তো ঠিক সময় রাজস্ব দিতে পারলো না জমিদারটাকে, তখন দেখা গেলো সেই জমিদারটা কৃষকের জমিটা নিয়ে নিল। অনেক সময় দেখা যেত যে জমিদাররা কি করতো, ধরো জমিটা অনেক সময় বিক্রি করে দিত, আবার অনেক সময় দেখা যেত জমিদাররা থাকতো শহরে, তাহলে তার সেরকম মানে নিজের জমির প্রতি অতটা টান থাকতো না। আবার যারা নতুন জমিদার তাদের দেখা যেত যে
তারাও দেখা যেত কৃষকদের সাথে সেরকম সম্পর্কটা রাখতো না। ফলে নানান দিকে চাপে পড়ে কৃষকদের অবস্থা অবনমন হয়েছিল। চড়া হারে দেখা গেছিল যে কৃষকদের থেকে খাজনা আদায় করা জমিদারের পক্ষে সমস্যা হয়ে পড়েছিল। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল এবং কৃষকরা চড়া হারে খাজনা দিতে পারত না, এবং রাজস্ব দিতে না পারার কারণে জমিদার জমির নিলামে উঠত, এবং চিরস্থায়ী বন্দোবস্তায় কোম্পানি কর্তৃত্ব সমাজ এবং অর্থনীতি দৃঢ় হয়েছিল। এর আগে যখন কেউ যখন কর দিতে পারতো না, তখন দেখা যেত যে জমিদার হয়তো শাস্তি দিত কৃষকদেরকে, কিন্তু যখন দেখা যেত যে কৃষকের কোনো প্রয়োজনও হতো, কোনো অসুবিধা হতো, তখন দেখা যেত যে সে জমিদার তাকে সব থেকে আগে সাহায্য করতো। অর্থাৎ সে সময় দেখা গেছিল মানে ব্রিটিশদের শাসনের আগে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আগে জমিদার এবং কৃষকদের সম্পর্কটা অনেকটা পিতা পুত্রের মতো ছিল। যেমন কখনো দেখা যেত যে কৃষকরা যদি ঠিক সময় মানে রাজস্ব না দিতে পারতো, তাদের তাদের যেমন শাসন করা হতো, ঠিক সেরকম দেখা যেত যে কৃষকরা যদি কখনো অসুবিধায় পড়তো, তখন দেখা যেত যে সেই জমিদারটাই পিতার মতো দেখা যেত তাকে সাহায্য করতো। কিন্তু পরবর্তী সময় যখন আমরা দেখবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল, যেহেতু জমিদার নতুন নতুন জমিদার বসানো হচ্ছে, তাহলে কৃষকদের সাথে কিন্তু তাদের কোনো সম্পর্ক ছিল না, যে কৃষকদের কোনো অসুবিধা হচ্ছে নাকি তাদের তাদের কিছুই এসে যেত না। তাদের কাছে শুধু কোনো রকম ভাবে রাজস্বটা আদায় করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এই সময় দেখো যে চিরস্থায়ী যে বন্দোবস্ত ছিল সেটা সমালোচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বলেছেন যে জীবের শত্রু জীব, মনুষ্যের শত্রু মনুষ্য, বাঙালি কৃষকের শত্রু হচ্ছে বাঙালি ভূস্বামী। জমিদার নামক বড় মানুষ এবং কৃষক নামক ছোট মানুষকে ভক্ষণ করে। জমিদার প্রকৃতপক্ষে কৃষকদিগকে ধরিয়া উদরস্থ করেন না বটে, কিন্তু ইহা করেন তাহা অপেক্ষা হৃদয় সন্নিত পান করা দয়ার কাজ। মানে জমিদাররা কৃষকদের উপর অত্যাচার করে, তাদেরকে মেরে ফেলে না, কিন্তু তাদের যেটা রক্ত যে চুষে খায় সেটা সেখানে বলতে চাইছে। ইংরেজ রাজ্যে বঙ্গদেশের কৃষকদিগের এই প্রথম কপাল ভাঙিল। মানে ইংরেজরা তো ভারত শাসন করছে এই সময় বাংলায়, তাহলে এই সময় দেখা যাচ্ছে যে কৃষকদের যেটা কপাল সেটা তাদের ভাঙলো। এই চিরস্থায়ী বন্দোবস্তা বঙ্গদেশের অধঃপতনে চিরস্থায়ী বন্দোবস্তা মাত্র কামিক কালে ফিরবে না। ইংরেজ দিগের এই কলঙ্ক চিরস্থায়ী, কেননা এই বন্দোবস্ত চিরস্থায়ী। তাহলে চিরস্থায়ী মানে হচ্ছে কি সারা জীবনের জন্য, তাহলে এই কলঙ্ক কি সারা জীবনের জন্য। কর্নওয়ালিসলি প্রজাদিগের হাত পা বাঁধিয়া জমিদারের গাছে ফেলিয়া দিলেন। মানে কি করলো যে কর্নওয়ালিসলি যেহেতু ধরো এই কথাটা শুরু করেছিল, বন্দোবস্তার কথা না, বন্দোবস্ত শুরু করেছিল, তো এখানে দেখা যাচ্ছে যে সরাসরি কৃষকদেরকে তাদের হাত পা বেঁধে জমিদারের কাছে ফেলে দিচ্ছে, এবং জমিদার কর্তৃক তাহাদিগদের কোনো প্রকার অত্যাচার না হয় সেই জন্য কোনো বিধি বা নিয়ম করিলেন না। এবার জমিদাররা যে কৃষকদের উপর যে এত অত্যাচার করতো রাজস্ব আদায়ের জন্য, তাহলে সেটার বিরুদ্ধে যে কোনো আইন রয়েছে সেই সমস্ত কোনো কিছুই তারা করলো না। কেবল বলিল যে প্রজা প্রভৃতি রক্ষার্থ এবং মঙ্গলার্থ গভর্নর জেনারেল সে সকল নিয়ম অবশ্যক বিবেচনা করবেন, এবং তাহা যখন উপযুক্ত সময় বিবেচনা হবেন তখন বিধিবদ্ধ করবেন। মানে বলল যে যদি দেখি কৃষকদের কোনো অসুবিধা হচ্ছে তখন দেখা যাচ্ছে ব্যবস্থা করা হবে। তাহলে সেটা মুখের কথাই রইলো, সেটা কিন্তু আর বাস্তবে হলো না। অনেক সময় দেখবে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেটা বাস্তবে করাই হয় না। তো সেই জিনিসটা এখানে করা হচ্ছে যে জমিদাররা কৃষকদের উপর যে অত্যাচার করছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে জমিদার প্রভৃতি খাজনা আদায় করার পক্ষে কোনো আপত্তি করিতে পারিবেন না। বিধিবদ্ধ করিবেন আশা দিলেন, কিন্তু করিলেন না। প্রজারা পুরুষানুক্রমে দেখা গেল জমিদার কৃতিত্ব পীড়িত হলো, মানে এক জেনারেশন টু এক জেনারেশন জমিদারের দ্বারা নিপীড়িত পীড়িত হলো, এবং ইংরেজরা কিছুই করিলেন না, শুধু তারা মুখেই বললেন যে করবো, কিন্তু কিছুই করলেন না। তো এই যে কথাটা আছে, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ রয়েছে, সেটার নাম হচ্ছে বঙ্গদেশের কৃষক। তো সেই প্রবন্ধের দ্বিতীয় এবং চতুর্থ পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে, যেখানে দেখা গেছে যে চিরস্থায়ী বন্দোবস্তার ফলে কৃষকদের জীবন কি খারাপ প্রভাব পড়েছিল, যেখানে জমিদারের অত্যাচার বৃদ্ধি পেয়ে গেছিল, এবং কোনো রকম ভাবে দেখা যেত জমিদাররা কৃষকদের উপর নিপীড়ন পীড়ন চালিয়ে তারা রাজস্ব আদায় করত, এবং সেখানে দেখা গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না। এই চিরস্থায়ী বন্দোবস্তার সাথে সূর্যাস্ত আইন রয়েছে। সূর্যাস্ত আইন মানে হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তাতে বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কি করতে হতো, যে রাজস্বটা দিতে হতো। তাহলে সেখানে বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে দেখা যেত হতো যে জমিটা দিতে হতো, জমিদারের যে রাজস্বটা দিতে হতো। তো এই বন্দোবস্তটাকেই বলা হচ্ছে সূর্যাস্ত আইন, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্ত হওয়ার আগে, সূর্য ডুবার আগে কি করা হতো, রাজস্বটা দিতে হতো। তো এই আইনটা চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জড়িত ছিল। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল, আপাতত জমির অধিকার এবং
দেখা গেছিল যে জমিদারের দখল থাকলেও বাস্তবে সমস্ত জমির মালিকানা কোম্পানির হাতেই ছিল এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো এবং এই বন্দোবস্তার নাম হচ্ছে কি, এই আইনের নাম হচ্ছে সূর্যাস্ত আইন। যেটাই বলা হয়েছিল যে নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার দেওয়া হয়। তাহলে জমিদারের সম্পত্তিটা বিক্রি করে রাজস্বটা তারা নিয়ে নিত, আর তারপরে সেই জমিটা আছে সেটা নিলামে বিক্রি করে দিত। এখন আমরা অন্য আরেকটা বন্দোবস্ত দেখবো যেটার নাম হচ্ছে রাউতওয়ারি বন্দোবস্ত। তাহলে রাউত মানে হচ্ছে কি কৃষক। তাহলে কৃষকদের সাথে যে জমির রাজস্ব বন্দোবস্ত হয়েছিল সেটার নাম হচ্ছে রাউতওয়ারি বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত মূলত বাংলা, বিহার, উড়িষ্যায় হয়েছিল। আর রাউতওয়ারি বন্দোবস্ত হয়েছিল দক্ষিণ ভারতে, তারপরে ধরো পশ্চিম দক্ষিণ ভারতে, এরকম জায়গাটা। দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যায় যে ওই অঞ্চলে ভূমি রাজস্ব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এবং চিরস্থায়ী বন্দোবস্ত আসলে দেখতে গেলে চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার, উড়িষ্যায় হয়েছিল, সেখানে জমিদার ছিল, কিন্তু দক্ষিণ ভারতে দেখা গেছিল সেরকম জমিদার ছিল না, সেখানে কৃষকরা ছিল, যার ফলে দেখা যাচ্ছে যে কৃষকদের সাথে ভূমির বন্দোবস্ত করা হয়েছিল। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তায় দেখা গেছিল যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল এবং ফলে মাদ্রাজ অঞ্চলে দেখা গেছিল দেখো বড় মাপে জমিদার ছিল না। তাহলে যেহেতু ধরো জমিদারদের সাথে হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত, তাহলে জমিদার ছিল না, ফলে দেখা গেছিল সেখানে ভূমি রাজস্ব বন্দোবস্ত সরাসরি কৃষকদের সঙ্গেই করতে চেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেক্ষেত্রে দেখা গেছিল কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না। তাছাড়া কৃষক এবং রায়তকে জমির মালিক হিসাবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে দেখা গেছিল তাদের উপর জমিদারের অত্যাচার এড়ানো যাবে বলে মনে করা হতো। মানে যেখানে কোনো জমিদার থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না। এখানে দেখা যাচ্ছে যে রাউতারি বন্দোবস্তের শর্ত ছিল যে ঠিক সময়ে ভূমি রাজস্ব জমা দিতে হবে। তো রাজস্ব এই যে রাউতিয়ারি বন্দোবস্ত আছে এটার অন্যতম প্রবর্তক হচ্ছে জন সোর। 19 শতকের শুরুতে দেখা যাচ্ছে যে মাদ্রাজ এবং বোম্বাইয়ের কিছু অংশে রাউতিয়ারি বন্দোবস্ত চালু করা হয়। তবে এই বন্দোবস্ত চিরস্থায়ী হয়নি। ওটা যেমন চিরস্থায়ী ছিল এটা কিন্তু চিরস্থায়ী ছিল না। নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখা যেত যে রাজস্বের পরিমাণ সংশোধন করা হতো এবং রাউতি বন্দোবস্তার ফলে স্থানীয় দেখা গেছিল জমিদারদের বদলে উপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ। বাস্তবে দেখা গেছিল যে জমিতে কৃষকের কোনো মালিকানা ছিল না বা অধিকার পায়নি এবং কৃষকরা দেখা গেছিল আসলে উপনিবেশিক শাসনের ভাড়াটে চাষি হিসাবে জমিতে চাষাবাদ করত এবং তারা দেখা যেত যে তারা জানতো যে সময় মতো রাজস্ব দিতে না পারলে জমি থেকে তাদেরকে উৎখাত করা হবে। এই যে রাউতারি বন্দোবস্তটা রয়েছে এটা মূলত দেখা গেছিল যে 1820 খ্রিস্টাব্দে দেখা গেছিল রাউতিয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল এবং এটা চালু করেছিলেন থমাস মনরো। তাহলে একটা দেখলাম এখানে হচ্ছে ফিলিপ ফ্রান্সিস, যিনি চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম প্রবর্তন ও অন্যতম উৎসাহী ব্যক্তি ছিল। তো রাউতিয়ারি যে বন্দোবস্ত করেছিল সেটা করেছিল থমাস মনরো। থমাস মনরো। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ ফিলিপ ফ্রান্সিস, তিনি চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জড়িত ছিল। তো এই সময় দেখা যাচ্ছে যে রাউতারি বন্দোবস্তায় মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সির অনেক অংশেই সেই খাজনার হার ছিল উঁচু, যেখানে দেখা গেছিল মোট উৎপাদনের 45 থেকে 55% খাজনা নেওয়া হতো। এমনকি দেখা যেত যে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার কিন্তু কোনো বদল হতো না। এর আগে যখন দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আগে খাজনা মুকুব করা হতো কোনো কোনো অসুবিধার সময়, কিন্তু এই সময় দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে এরা নেবে। এরপরে আমরা দেখব মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত এটা হচ্ছে 1822 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে 1822 খ্রিস্টাব্দে হোল্ট ম্যাকেনজি। তাহলে 1822 খ্রিস্টাব্দে 1822 খ্রিস্টাব্দে দেখা গেছিল হোল্ট ম্যাকেনজি ম্যাকেনজি তিনি দেখা গেছিল যে এই বন্দোবস্তটা শুরু করেছিল মহলবাড়ি বন্দোবস্ত। মহল মানে হচ্ছে কি কতগুলো গ্রামের সমষ্টি। তাহলে মহল শব্দের অর্থ হচ্ছে গ্রামের সমষ্টি। এবার মহল বলতে দেখা যাচ্ছে যে গ্রাম ভিত্তিক বোঝানো হয়েছে। উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে দেখা যাচ্ছে তাহলে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের ভূমি রাজস্বতে মহলারি বন্দোবস্ত চালু করা হয়েছিল এবং এই বন্দোবস্তার ক্ষেত্রে দেখা গেছিল রাজস্ব আদায়ের জন্য উপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করতো। মানে কতগুলো গ্রাম মেনে হয়েছিল মহল। এবার প্রত্যেকটা গ্রামে যিনি প্রধান থাকবেন তিনি দেখা যাবেন গ্রাম থেকে রাজস্বটা নেবেন এবং তারপরে দেখা যাচ্ছে যে সেটা মানে কতগুলো গ্রাম নিয়েছিল মহল, এবার মহলের মাধ্যমে দেখা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্বটা পাবে। অবশ্য সেই চুক্তির মাধ্যমে গোটা গ্রাম সমাজকেই ধরা হতো। মহলেরই বন্দোবস্তে দেখা গেছিল যে কৃষকদের বিশেষ সুরা হয়নি, নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখা যেত যে রাজস্বের হার সংশোধন করা হয়েছিল।
ফলে দেখা গেছিল যে উঁচু হারে রাজস্ব ধার্য করা হতো এবং রাজস্বের বাড়তি বোঝা তা মেটাতে ধার করা এবং ধার শোধ দিতে না পারায় অত্যাচার এসবের মুখে পড়েছিল কৃষকরা। এবং এ সময় দেখবে মহাজন ব্যবসায়ী এদের হাতে জমিগুলি কেন্দ্রীভূত হতে থাকে। অনেক সময় দেখা যেত যে ধরো কারোর কোনো কিছু রয়েছে বা সে হয়তো রাজস্বটা দিতে পারছে না, তখন দেখা গেলো তার জমিটা নিয়ে নেওয়া হলো। এরকম ভাবে দেখা গেছিল জমিদাররা কৃষকদের সম্পত্তি নিয়ে নিত। তো এই যে এগুলো বললাম, প্রথমে হচ্ছে যে যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্তের 100-র মধ্যে 19%, তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত 19% লাগু করা হয়েছিল। আর মহলারি বন্দোবস্ত এটা মূলত 30% 100-র মধ্যে লাগু করা হয়েছিল। আর সব থেকে বেশি রাউতওয়ারি বন্দোবস্ত হয়েছিল, যেটা হয়েছিল 51%। মানে 100-র মধ্যে যদি তোমরা ভাগ করো তাহলে 51% আমরা দেখতে পাবো রাউতওয়ারি বন্দোবস্ত, যেটা মূলত দক্ষিণ ভারত, তারপর ধরো দক্ষিণ পশ্চিম ভারত। মহলরি বন্দোবস্ত হয়েছিল 30%, যেখানে মূলত উত্তর পশ্চিম ভারত এই ধারগুলোতে, উত্তর ভারতে। আর চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার, উড়িষ্যায় দেখতে পাওয়া গেছিল। এ সময় দেখা যায় যে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব দেখতে পাওয়া গেছিল, যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল জমিদারদের সাথে। এ সময় তো আমরা দেখতে পাই যে ভারতীয় উপমহাদেশের রাজস্ব তিন প্রকার ছিল। একটা চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের সাথে, রাউতিয়ারি বন্দোবস্ত হয়েছিল রায়ত বা চাষির সঙ্গে, আর মহলারি বন্দোবস্ত এটা হয়েছিল গ্রামের, যিনি মানে গ্রামের সম্প্রদায়, মানে কতগুলো গ্রাম নিয়ে হয়েছিল মহল, তাহলে গ্রামের সম্প্রদায়ের সঙ্গে। এই তিনটি বন্দোবস্তের ক্ষেত্রে দেখা গেছিল আঞ্চলিক হেরফের হয়েছিল, মানে যেখানে ধরো যে জায়গাটার প্রাধান্য ছিল, যেমন বাংলা, বিহার, উড়িষ্যা যেমন জমিদার ছিল, তার জন্য দেখা যেত যে সেখানে চিরস্থায়ী হয়েছিল। দক্ষিণ ভারতে কৃষকদের প্রাধান্য ছিল, জমিদার সেখানে ছিল না সেরকম ভাবে, তার জন্য সেখানে রাউতওয়ারি। আর উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত হয়েছিল কারণ সেখানে কতগুলো গ্রাম মিলে হতো, তার জন্য হয়েছিল বিভিন্ন। তো কোম্পানি শাসনের ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যত সম্ভব বেশি রাজস্ব আদায় করা। তাহলে এদের একটাই উদ্দেশ্য কি, সব থেকে বেশি রাজস্ব আদায় করা। যার ফলে দেখা গেছিল যে কৃষকদের সব থেকে বেশি চাপে পড়েছিল কৃষক সমাজের ওপর, এবং এই চাপের ফলে দেখা গিয়েছিল যে দুর্ভিক্ষ এবং দারিদ্রতা দেখতে পাওয়া যায়। এবার বসেও দেখা গিয়েছিল যে সেসব অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল এবং সেখানে কৃষকরা বেশি সমস্যার মুখে পড়েছিল। তবুও দেখা গেছিল বেশি রাজস্ব আদায়ের স্বার্থে ঔপনিবেশিক শাসন রাজস্ব হার সংশোধনের ক্ষমতা নিজের হাতে রাখে। এভাবে দেখা যাচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তার অধীন জমিদারগুলি কৃষকদের অবস্থা বিশেষ ভালো হয়নি। জমির এবং কৃষির উন্নতি তথা কৃষকের জীবনযাপন উন্নয়নে জমিদারদের বিশেষ উদ্যোগ ছিল না, এবং বাংলা সমাজে দেখা যাচ্ছে যে কৃষকদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়। এটা হচ্ছে একটা ছবি, তার মধ্যে যেখানে দুর্ভিক্ষ পীড়িত কৃষক রয়েছে, এই ছবিটা চিত্রপ্রসাদ ভট্টাচার্যের আঁকা। এ সময় দেখা গেছে যে বাংলার যেটা কৃষকদের দুরবস্থা অক্ষয় কুমার দত্তের রয়েছে, সেখান থেকে পাই, যেখানে বলছে যে যে রক্ষক সেই ভক্ষক, মানে যে রক্ষা করছে সেই যদি রক্ষার ভূমিকা পালন না করে, সেই যদি ভক্ষণ করে, মানে যে রক্ষা করছে সেই দেখা যাচ্ছে অত্যাচার করছে। এই প্রবাদ বুঝি বাংলার ভূস্বামীদের ব্যবহারে দৃষ্টি সূচিত হয়েছিল। ভূস্বামীরা স্ব-অধিকার অধিষ্ঠান করিলে প্রজারা একদিকে নিমিত্ত নিশ্চিত থাকিতে পারে না। কি জানি কখন কি উৎপাত ঘটে, ইহা ভাবিয়াই তাহা সর্বদা সক্রিয় থাকে। মানে কখন কে কিভাবে দেখা যেত, বা ভূস্বামীরা বিভিন্ন ভাবে দেখা যেত প্রজাদের উপর অত্যাচার চালাতো, কোনো না কোনো ভাবে কর আদায় করা, ছলে কৌশলে তাদের কাছ থেকে সম্পত্তি নেওয়া। তাহলে সেটাই দেখা যেত, তারা সবসময় ভয়ে থাকতো। এবং তিনি কি কেবল নির্দিষ্ট রাজস্ব সংগ্রহ করিয়া পরিতপ্ত হন, তাহলে যে পরিমাণ ধরো রাজস্ব দরকার সে পরিমাণ রাজস্ব পেলেই যে সে সন্তুষ্ট সেটা না, বলে না যে চাহিদার কোনো শেষই নেই। তিনি ছলে বলে কৌশলে দেখা যেত তাহাদিগের যথা সর্বস্ব হরণে একাগ্র চিত্তে প্রতিজ্ঞা রুদ্ধ থাকতো, মানে যে যত চায়, যে যত পায় সে তত আরো বেশি চায়, এই হয়েছে ব্যাপার। এবং তাহাদের দেখা গেছিল যে দারিদ্র্যের দশা এবং শীর্ণ শরীর এবং অতি মলিন চিরবসন করিতে তাহার পাষাণময় হৃদয় আর্দ্র করিতে পারত না। মানে কৃষকদের ধরো এত খারাপ অবস্থা, তাও দেখা যেত যে তাদের মধ্যে তাদের কোনো করুণা হতো না তাদেরকে দেখে। ধরো তাদের কৃষকদের অবস্থা এমনিতে শোচনীয় হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, তারপর ধরো বিভিন্নভাবে তাদের উপর ঠকানো হতো, রাজস্ব আদায় করা হতো। কখনো তারা রাজস্ব দিতে না পারলে দেখা যেত যে কর নিত, মানে নিত, সুদে ধার নিত টাকা। আবার সেটা মহাজন দেখা যেত একবার যদি ঋণ নিয়েছে তাহলে আর তার সেই ঋণ সারা জীবনও চুকতো না। এভাবে দেখা গেছিল যে কৃষকদের অবস্থা খারাপ হয়েছিল, এবং কিছুতেই তাহাদের কঠোর নেত্রের বাড়ি বিন্দু বিনির্গিত করতে সমর্থ হতো না। তিনি ন্যায্য রাজস্ব ভিন্ন বাটা, যথাকালে অনাদি রাজস্বের অনিয়মিত বৃদ্ধি, বাটার বৃদ্ধি, বৃদ্ধির বৃদ্ধি, অগমনী, তারপর হচ্ছে পার্বণী, হিসাব বানা, এগুলো হচ্ছে এক একটা বিভিন্নভাবে তাদের কাছ থেকে কর আদায় করা, ওটা নিয়ে বলছে। এবং নায়েব আর গুমেস্তা
নিতান্ত নির্ভয় হইয়া প্রজাদের উপর নানা প্রকার উপদ্রব অত্যাচার করত এবং স্বামী নিরূপিত ভাগ আহরণের পূর্বে আপন আপন ভাগ গ্রহণ করতো, মানে প্রত্যেকে দেখা যেত নিজের নিজের ভাগ গ্রহণ করতো। সবাই নিজের মতো, ধরো সে কেউ হয়তো কারোর হয়তো এতটা দরকার সে নিচ্ছে, এ নিচ্ছে, এরকম ভাবে হতো। এর ফলে দেখা যেত যে শুষ্ক ছল পাইলেই প্রজার ধন হরণ করিতে থাকতো, মানে যে যত পারতো নিত। দেখো ইংরেজরা নিত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারকে রাখছে, জমিদার নিচ্ছে, ভূস্বামী নিচ্ছে, মহাজনরা নিচ্ছে। তো এই যে ধরো হচ্ছে এটা অক্ষয় কুমার দত্তের, যেটা পলি গ্রামস্থ প্রজাদের দুরবস্থা, এটা হচ্ছে তার একটা প্রবন্ধ। সেখান থেকে আমরা সেই সময় দেখা গেছিল যে কৃষকদের যে জীবনযাত্রা সেটা আমরা দেখতে পাই। রাউতিয়ার এবং মহলারি বন্দোবস্তার অধীনে দেখা গেছিল কৃষকদের অবস্থা খুব একটা আলাদা ছিল না, এবং দেখা গেছিল যে জমিদারের বদলে উপনিবেশিক প্রশাসনে শোষকের ভূমিকা পালন করেছিল। অন্যদিকে দেখা গেছিল বিভিন্ন শিল্পের মুখে পড়ায় ক্রমশ জমির আয়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। জীবিকা হিসাবে দেখা গেছিল কৃষিতে চাপ বেড়েছিল। জমিদার, মহাজন এবং ব্যবসায়ীরা গ্রামগুলিতে নিজেদের ক্ষমতা কায়েম করতে থাকে এবং গ্রামের গরিব কৃষকদের উপনিবেশিক শাসক এবং দেশীয় সুবিধাভোগী গোষ্ঠীগুলির চাপে মুখে পড়তে হয়। এবং উপনিবেশিক রাজস্ব বন্দোবস্তার ফলে গ্রাম সমাজে আরেক রকম বদলও ঘটেছিল, যেখানে দেখো পুরনো জমিদার তাদের অধিকার হারিয়েছিল, আর যারা ধরো নতুন ছিল, অনেক নতুন ব্যবসায়ী মহাজন শহুরে পেশায় মানুষেরা গ্রামে জমিদারি কিনেছিল। তাহলে যারা ধরো কোনোদিন গ্রামের সাথে জড়িতই ছিল না, মাটির সাথে জড়িতই ছিল না, তারা হঠাৎ করে ধরো জমি নিচ্ছে, তাহলে তারা সবসময় চাইবে নিজেদের সুবিধাটা। তারা কখনো চাইবে না যে কৃষকদের কোনো জায়গাটা যদি তাদের অসুবিধা হয় তাহলে তাদেরকে যে সাহায্য করবে সেটা তারা মানে সেটা তারা ভাবতেও না। ফলে দেখা গেছিল গ্রামের সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও বদল হয়েছিল। পুরনো জমিদারদের সঙ্গে কৃষকের সম্পর্ক নতুন জমিদারের মালিকের ক্ষেত্রে বদল হয়েছিল। নতুন জমির মালিকেরা অনেকে দেখা গেছিল যে জমিদারিতে বাস করতেন না, ফলে জমির এবং কৃষির উন্নতি তথা কৃষকের ভালো মন্দ নিয়ে তাদের বিশেষ চিন্তা ছিল না। এবার যে হয়তো ধরো শহরে থাকে তাহলে তার একটা বিলাসবহুল জীবন, সে কখনোই চাইবে কি যে তার গ্রামে যে জমিটা ধরো রয়েছে, যে গ্রামে জমিটা ধরো সে কিনেছে, সেই জমির প্রতি তার কোনো টানও থাকবে না। সে চাইবে যে সেখান থেকে যতটা পারা সম্ভব রাজস্ব আদায় করতে, কিন্তু সেই জমিটা যে রাজস্ব যে আদায় করবে তার জন্য যে তাকে যে বিভিন্ন ধরনের বিনিয়োগ করতে হবে, সেই সমস্ত দিকে তাদের কিন্তু কোনো চিন্তা ভাবনা ছিল না। কেবল কর্মচারীদের মাধ্যমে রাজস্ব আদায়ের প্রতি তাদের মনোযোগ ছিল। মানে কিভাবে দেখা যাচ্ছে যে মানে কর নেব সেইটা রাজস্ব আদায় করব। এই সময় দেখো যে এরা তো ছিল, তার সাথে আবার একটা মহাজনী মানে ব্যবসা রয়েছে, যেখানে দেখা গেছে যে বেশি হারে নগদ অর্থ দাবি মেটাতে চাষিরা মহাজনদের থেকে চড়া সুদে ধার নিত। এবার নানাকেল দেখা যাচ্ছে যে কৃষকের অজ্ঞতা এবং নিরক্ষরতার সুযোগ নিয়ে মহাজনরা হিসাবের কারচুপি এবং জালিয়াতি করে সুদ আদায় করতো। হয়তো কোনো একজন কৃষক নিয়েছে 10 টাকা, এবার সে তো পড়াশোনা করতে যায় না, জানে না, তখন দেখা গেল যে মহাজনরা সেটা করে দিল 100 টাকা। এবার সেখানে দেখা যেত একটা ছাপ নিয়ে নিল, তাহলে 10 টাকাটা তাকে 100 টাকা, তারপর এটার আবার সুদ বাড়তো। তাহলে এইভাবে দেখা যেত যে সারা জীবনেও সে দেখা যেত সুদের অঙ্ক আর শেষ করতেই পারতো না। এভাবে দেখা যাচ্ছে যে কোম্পানির নানান আইনের ফলে ক্রমে মহাজনরা জমির দখল নিতে শুরু করে। আইন ব্যবসায়ের নানা অসঙ্গতিতে নিজেদের স্বার্থে কাজে লাগাতো মহাজনরা। ফলে মহাজনী ব্যবসা এবং মহাজনরা ক্রমে গ্রামের কৃষকের আক্রমণ এবং বিরোধিতার লক্ষ্য হয়ে ওঠে। বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে কৃষক বিদ্রোহ সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় মহাজনী ব্যবস্থা এবং মহাজনদের উত্তর। মানে দেখা যেত, এখানে দেখো, এখানে এই ছবিটা ভালো করে যদি দেখো যে এইগুলো হচ্ছে কৃষকরা, তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিচ্ছে, আর এই যে হচ্ছে মহাজন, সে কিন্তু একটা মানে টাকার অঙ্ক হিসাব দিচ্ছে। বা সেখানে হয়তো সে কি করতো যে নিরক্ষর মানুষটা যেটা নিত তার দ্বিগুণ লিখে দিত, হয়তো বা তার থেকেও বেশি লিখে দিত। এবার এই যে ছবিটা রয়েছে, ছবিটা চিত্রপ্রসাদ ভট্টাচার্যের আঁকা, যেখানে মহাজনের কবলে দরিদ্র মানুষ পড়েছে, তাদের যাবতীয় যা যা জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু দেখা যেত একে বিক্রি করতো। আর তাদের মধ্যে দেখো কতটা চিন্তার ভাব এই ছবিটায় সেটা স্পষ্ট হচ্ছে। আর এই দুটো যে বাচ্চা, এরা দুর্ভিক্ষ পীড়িত, দিনের পর দিন অনাহারে তারা দেখা যেত থাকতো। এখন আমরা দেখবো যে কৃষির বাণিজ্যিকরণের রূপায়ণ। কৃষির বাণিজ্যকরণ আসলে ধরো কোনো একটা ফসল যখন চাষ করা হয় সেটাকে দুই ভাবে চাষ করা হয়। একটাকে বলা হয় খাদ্যশস্য, একটাকে বলা হয় খাদ্যশস্য, আরেকটাকে বলা হয় বাণিজ্যিক শস্য, আরেকটাকে বলা হয় বাণিজ্যিক শস্য। এবার এটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই। খাদ্যশস্য মানে হচ্ছে ধরো যে শস্যগুলো উৎপাদন করার পর সরাসরি আমরা সেগুলো খেতে পাবো, যেমন ধরো ধান রয়েছে, গম রয়েছে, ডাল রয়েছে, এইগুলো, তাহলে এগুলো হচ্ছে খাদ্যশস্য। আর বাণিজ্যিক শস্য মানে হচ্ছে যে শস্যগুলো চাষ করার পর আমরা কিন্তু সরাসরি সেগুলোকে খেতে পাবো না,
মানে সরাসরি সেগুলোকে সেভাবে ব্যবহার করতে পারবো না, সেটা বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহৃত হতো, সেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক শস্য। যেমন ধরো রয়েছে চা, কফি, যেগুলো কি করা হতো, যেগুলো বাণিজ্যের উদ্দেশ্যে বানানো হয়। পাট, পাট আমরা খেতে পারবো না, সেখানে পাটের ধরো বিভিন্ন ধরনের বস্তু বানানো যাবে, বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানো যাবে, তারপর ধরো সেটা বিক্রি করা যাবে। তাহলে এটা হচ্ছে বাণিজ্যিক শস্য। তাহলে খাদ্যশস্য যেটা আমরা সরাসরি খেতে পারি, আর বাণিজ্যিক শস্য যেটা মূলত বাণিজ্য করার পারপাসেই তৈরি করা, যেমন ধরো কফি, চা, পাট, আখ, এইগুলো, তারপর ধরো আফিম, এইগুলো। তো ঔপনিবেশিক শাসনাধীনে ভারতের অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকরণ, অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজনে বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব পড়েছিল। যেখানে দেখো আমরা চা, নীল, পাট, তুলো ফসল চাষ করার মাধ্যমে কৃষকদের উপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। এছাড়া যেমন ধরো রেলপথ বানানো, তারপর রপ্তানি হার বাড়ানো, কৃষির বাণিজ্যিকরণ প্রক্রিয়াকে একসঙ্গে আধুনিক অর্থনীতিকরণ বলা হয়। তাহলে আধুনিক অর্থনীতিকরণ মানে অর্থনীতি যেটা আধুনিকীকরণ, সেটার মানে হচ্ছে যেখানে রেলপথ নির্মাণ, তারপরে ধরো রপ্তানির হার বাড়ানো, কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে বলা হচ্ছে অর্থনীতির আধুনিকরণ। তাহলে রেলপথ যে বানানো হতো, এবার ধরো সমস্ত কাঁচামাল রেলপথের মাধ্যমে চলে যেত বা সমুদ্রের বন্দরে, সেখান থেকে চলে যেত সমুদ্র করে ধরো বিদেশে চলে যেত, মানে তাদের ধরো ইংল্যান্ডে চলে গেল, বা সেখান থেকে জিনিসপত্র তারা বানালো ফ্যাক্টরিতে, বা সেই জিনিসপত্র নিয়ে তারা আবার ধরো জাহাজে করে পাঠিয়ে দিল, এখান থেকে রেলের মাধ্যমে ভারতের বিভিন্ন দূর দূরান্তে অভ্যন্তরে ঢুকে যেত। তাহলে সেখানে ভারতের কাঁচামালটা তাদের দেশে নিয়ে যাচ্ছে, তাদের দেশের জিনিসপত্র আবার ভারতের বাজারে বিক্রি করছে। এভাবে কি হচ্ছে, ভারতের যেটা শিল্প সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে রপ্তানি হার বাড়ানো হচ্ছে, এবং যেটা বাণিজ্যিকরণ, এখানে ধরো চাল, মানে যেগুলো ধরো খাদ্য, সেগুলোর চাহিদাটা সেটাও কমানো হচ্ছে, এবং নীল চাষ এগুলো আমরা দেখতে পাবো। তাহলে যার ফলে দেখা যাচ্ছে এই সময় একদিকে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর এদিকে দেখা যাচ্ছে বাণিজ্যিক শস্য চাষ হচ্ছে। তো এরপর দেখা যাচ্ছে যে উপনিবেশিক সরকারের তরফে বিশেষ উদ্যোগ ছিল না, এবং ভারতের কয়েকটি অঞ্চলে সেচ ব্যবস্থার সুবিধার জন্য কয়েকটি খাল খনন করা হয়েছিল, যেটা চিরস্থায়ী বন্দোবস্তায় চালু ছিল না, মানে ওই অঞ্চলগুলোতে সেচ ব্যবস্থা ছিল না। এবার এই সেচটা যারা ব্যবহার করতো, খালের মাধ্যমে, যেটা খাল খননের বদলে জমির খাজনার হার বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার যে ধরো এটা ব্যবহার করবে, তাকে কিন্তু রাজস্ব দিতে হতো। তাহলে এটা কিন্তু কি, তারা সাধারণ যারা কৃষক, তারা কি এটা সুযোগ সুবিধা পাবে না? দেখা যাচ্ছে যে সরকারি সেচ ব্যবস্থার চাহিদার তুলনায় ছিল সামান্য, এবং সেচ ব্যবস্থার আসল সুবিধা পেত কি কারা, ধনী কৃষকরা। খালের জল ব্যবহারের জন্য উচ্চ হারে কর দিতে হতো। তাহলে যদি খালের জল তুমি ব্যবহার করেছো, তাহলে তোমাকে কর দিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যারা গরিব, যারা কৃষিজীবী সমস্যায় পড়েছিল, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ দেখো তাদের কাছে অর্থের সমস্যা ছিল। তাহলে তারা কিভাবে সেই জলটা ব্যবহার করবে, রাজস্ব দিয়ে। তারা বড় জমিদার এবং কৃষকের অধীন ভাগচাষী হিসাবে কাজ করতে বাধ্য হতো, এবং জনসংখ্যা বৃদ্ধির আহ হারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি। মানে যে হারে ধরো জনসংখ্যা বেড়েছে, সেই হারে কিন্তু খাদ্যশস্যের উৎপাদন বাড়েনি। ফলে ভারতে, যেটা উপনিবেশিক ভারতের দুর্ভিক্ষ ঘটনা ছিল বর্তমান, মানে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, মানে সাধারণ যে ঘটনা হয়ে যায় সেরকম একটা ঘটনা দাঁড়িয়েছিল দুর্ভিক্ষ, যেখানে মানুষ দেখা যেত দিনের পর দিন অনাহারে থাকতো, হয়তো সারা দিনের মধ্যে হয়তো একবার হয়তো তারা খেতে পেত কিছুটা, সেটাই দেখা গেছিল। তো কৃষি বাণিজ্যকরণের ফলে ভারতীয় কৃষি সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। এবার ধরো যারা যন্ত্রতন্ত্র ব্যবহার করে কৃষি উৎপাদন করছে, তারা বড় লোক হচ্ছে, আর যারা ধরো পাচ্ছে না, তাহলে দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে। কৃষির আধুনিকরণের সঙ্গে দেখা গেছিল মূলধনের জোগাড় এবং বাজারে চাহিদার মতো কৃষিজ ফসল উৎপাদন বিষয়গুলি জড়িত ছিল। নানা কারণে দেখা গেছিল যে কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হতো না, এবং কৃষির উন্নতি যা হতো তা কৃষকদের সরাসরি বিশেষভাবে লাভবান হতো না। মূলধন বিনিয়োগকারীরা বেশিরভাগ মুনাফা করত। এবার পূর্ব ভারতে এই সময় দেখা যাচ্ছে যে নীল চাষকে কেন্দ্র করে দেখা গেছিল যে নীল চাষের উদ্যোগে ব্রিটিশ কোম্পানি প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল, যেখানে 1700 সালের পর আমরা দেখতে পাবো নীল চাষ, যেটা যেখানে দেখা যায় 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকর চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। মানে ধরো কোনো একটা চাষবাস করবে, তাকে কি করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে টাকা দিতে। এবার যে পরিমাণ ফসলটা হতো, উৎপন্ন ফসলটা দেখা যেত ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিক্রি করতে বাধ্য থাকতো। এটাই ছিল দাদন প্রথা, যেখানে দেখা যাচ্ছে যে নীলকররা বাংলায় নীল চাষের উদ্যোগ নেয়, এবং কোম্পানি অবশ্য দেখা গেছিল বাগিচা কৃষি হিসাবে নীল চাষের বিষয়টা ভাবেনি, কারণ 1829 সাল পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করতো, এবং তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিত, এবং চাষিদের বাধ্য করতো নীল চাষ করাতে। প্রথম দিকে দেখা যাচ্ছে যে নীল চাষ যারা করতো, তারা প্রথমে কারো জমি ভাড়া নিত,
এবার ভাড়া নেওয়ার পর অন্যের জমি ভাড়া নিত, ভাড়া নেওয়ার পর সেখানে কৃষক লাগাতো এবং তারপর নীল চাষ করতো। তো এটা দেখা যেত যে তাদের কাছে খুবই খরচ হতো। তারা তখন ভাবলো যে কৃষকদের জমিতেই যদি চাষ করানো যেতে পারে নীল, তাহলে সেখানে কিন্তু তাদের লাভজনক হবে, তাদের খরচটা কম হবে। তখন দেখা গেল যে তাদেরকে কোনো রকম করে আগের থেকে নীল চাষ করাবার আগে দাদন দেওয়া হতো, মানে টাকা দেওয়া হতো। এবার যে পরিমাণ নীলটা উৎপন্ন হচ্ছে সে পরিমাণ দ্রব্যটা দেখা যেত নীলটা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হতো। বাজারে হয়তো সেটা রেট ভালো পাওয়া যাবে, সেখানে বাজারে বিক্রি করলে হয়তো ভালো দাম পাওয়া যাবে, কিন্তু যেহেতু ধরো আগের থেকে দাদন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তাহলে কম টাকা দিয়েও কিন্তু কি করতে হতো, পুরো শস্যটা মানে কৃষকদেরকে দেখা যেত যে কোম্পানিকে দিতে হতো। ফলে দেখা যাচ্ছে যে নীল চাষের বিষয়কে ঘিরে বাংলায় কৃষকদের সঙ্গে নীল কর এবং কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হয় এবং নীল চাষ দেখা যায় পুরোটাই ইংল্যান্ডের কাপড়ের কলে নীলের চাহিদা কথা মাথায় রেখে দেখা গেছিল যে সময় রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করা শুরু হয় এবং নীলের চাহিদা সবসময় এক থাকতো না। তাছাড়া ক্রমে নীল চাষ করার জন্য দমন পীড়ন শুরু হয় এবং চাষের ওপর, এবং তার ফলে দেখা গেছিল বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল 1859 খ্রিস্টাব্দ থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে, যেখানে দেখা যাচ্ছে মানে নীল চাষীদের তারা যে কিভাবে অত্যাচার করেছে তার বিরুদ্ধে দেখা গেছিল নীল বিদ্রোহ হয়েছিল। এবং নীল বিদ্রোহ হবার পরেই আমরা দেখতে পাবো যে রাসায়নিক পদ্ধতিতে যেটা নীল তৈরি করা সেটা আস্তে আস্তে শুরু হলো এবং তারপরে দেখা যাচ্ছে যে নীলের যে চাহিদাটা মানে যেভাবে ধরো আগে করা হতো সেটা আস্তে আস্তে কমছে, কারণ এবার রাসায়নিক পদ্ধতিতে নীল চাষ হচ্ছে। আমরা জানি যে ইংল্যান্ডে কি হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল, এটা আমরা জানি। তো শিল্প বিপ্লব যেটা হয়েছিল সেটা মূলত বস্ত্রের উপর নির্ভর করে হয়েছিল। এবার বস্ত্রের জন্য কিন্তু নীল এটা কিন্তু খুবই প্রয়োজনীয় হয়েছিল, যার জন্য দেখা গেছিল ভারতের অনেকটা জায়গা জুড়ে নীল চাষ করা হতো। নীল চাষীদের উপর প্রচুর অত্যাচার রয়েছে। তো যেটার জন্য দেখবে নীল দর্পণ নাটকটা লেখা হয়েছে এবং পরে দেখা যাচ্ছে নীল বিদ্রোহ হচ্ছে এবং তারপর রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাগিচা শিল্প, নীল চাষ ছাড়াও দেখা যায় যে বিভিন্ন বাগিচা শিল্পে ইউরোপীয়রা উৎসাহী ছিল। বাগিচা শিল্প মানে হচ্ছে যেখানে মানে অনেক বড় বড় বাগান, সেখানে যে ধরো কৃষিকাজ করা হয় সেটাকে বলা হয় বাগিচা শিল্প। মানে যেমন ধরো চা বাগান বলতে পারো, তাহলে ওটা একটা বাগিচা শিল্পের মধ্যেই পড়ে। যেখানে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা এবং দক্ষিণ ভারত এবং হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় দেখা যায় যে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল এবং চা বাগিচার মালিকানা বিদেশি হাতে থাকায় সেই সব জমিগুলির জন্য উপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছিল। দেখো এখানে একটা যে চা বাগিচার যেটা মালিকানা সেটা বিদেশিদের হাতে ছিল, যার জন্য দেখা গেছিল যে উপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছিল। তাহলে এটা যদি ভারতীয়দের হাতে যদি থাকতো তাহলে আশা করি কর ছাড় দেওয়া হতো না, যেহেতু বিদেশিদের হাতে ছিল তার জন্য দেখা গেছে কর ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া দেখা গেছিল নানা সুযোগ সুবিধাও পেত বাগিচা শিল্পগুলো। ক্রমেই দেখা যায় বিদেশে রপ্তানি ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে ওঠে এবং দক্ষিণ ভারতে কফির বাগিচারও বিকাশ ঘটে। তাহলে একদিকে দেখা যাচ্ছে চা আর কফি, যেটার জন্য অনেকটা পরিমাণ ধরো জায়গা দরকার, বাগান দরকার, সেটা দেখা গেছিল যে বাগিচা শিল্পের মধ্যে পড়েছিল। জনগণের বিশেষ সুবিধা হয়নি, কারণ বিদেশি মালিকানায় ওই শিল্পে যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত। তাহলে ভারতে উৎপন্ন হতো, কিন্তু দেখা যেত যে ভারতীয়রা সেটা সুযোগ সুবিধা পেত না। যে পরিমাণ মুনাফাটা হতো প্রথমত দেখো পুরোটাই বিদেশিদের হাতে থাকতো মালিকানাটা, যে পরিমাণ উৎপাদন হতো সেটা দেখা যেত যে তারা নিজের দেশেই চলে যেত। অর্থাৎ বেতনের বেশিরভাগটাই দেখা যেত বিদেশি কর্মচারীরা পেত এবং উৎপন্ন দ্রব্যগুলি বিদেশের বাজারে গিয়ে বিক্রি হতো এবং ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। তাহলে এখান থেকেই বানানো হতো কিন্তু সেটাকে নিয়ে যেত বাইরে, সেখানেই তারা বিক্রি করতো। এটাই হচ্ছে যে ভারতে যখন আমরা প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের ইতিহাস পড়ি তখন দেখা যায় যারা যারাই ভারতে শাসন করেছিল, বিভিন্ন রাজবংশ বলতে পারো, প্রত্যেকে দেখা গেছিল ভারতের সাথে মিশে গেছিল। এটাকেই তারা নিজের মাতৃভূমি মনে করেছিল এবং সেভাবে দেখা গেছিল বিভিন্ন ধরনের কাজকর্ম করেছিল। কিন্তু ব্রিটিশ যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজটা করেছিল, ব্রিটেন যে কাজটা করেছিল ভারতের সাথে, তারা শুধুমাত্র লুটে নিয়ে গেছিল, লুটে তারা নিজেদের দেশকে করেছিল। এবং এই দেশকে দেখা গেছিল যে সময় দেখো বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ হতো। এর আগে কি দুর্ভিক্ষ হতো না? এর আগে দুর্ভিক্ষ হতো, মহামারী হতো, কিন্তু সে সময় দেখা যেত যে শাসকরা ভারতীয়দের সাহায্য করতো, তারা এটাকে নিজের দেশ মনে করতো। কিন্তু এরা কখনো নিজের দেশ মনে করেনি, এটাকে শুধুমাত্র একটা উপনিবেশ, মানে কিভাবে বিভিন্ন ভাবে লুট করা যায় এটা দেখা যায়। যার জন্য দেখবে যে 190 বছর তারা যে শাসনটা করেছিল তারপর বলা হয় যে ভারত স্বাধীন হয়। এর আগেও কিন্তু বিভিন্ন রাজবংশ শাসন করেছিল, কিন্তু ব্রিটিশরা যখন গেল তখনই দেখা গেছিল ভারত প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছিল।
এটা হচ্ছে একটা নীল কারখানা, এটা একটা ছবি। এবং নীলটা কিসে দেওয়া হতো? নীলটা দেওয়া হতো বস্ত্রে। অর্থাৎ সাধারণ কৃষক জমির বাণিজ্যিকরণ থেকে বিশেষ লাভবান হতে পারেনি, এবং বাস্তবে দেখা গেছিল যে কৃষির আর্থিক ভাবে শক্তিশালী কৃষিজীবীরাই কাজে লাগাতে পেরেছিল, এবং তাই সাফল্যটুকু তারাই পেয়েছিল অধিকাংশ। কৃষকরা অবশ্যই এর ফলে কোনো লাভবান হয়নি। তাহলে কিছু সংখ্যক কৃষক তারা লাভবান হয়েছিল, যারা বড় লোক ছিল, ধরো ধন সম্পত্তির ধার দিয়ে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারতো, যেমন ধরো খাল খনন করা হচ্ছে যেখানে সেচ খরচ দিতে পারতো। এবার যারা সাধারণ কৃষক ছিল তারা কি সেচে জল ব্যবহার করতে পারবে? কারণ তাদেরকে সেখানে ট্যাক্স দিতে হবে, সেটা সামর্থ্য তাদের ছিল না। তো বিরাট সংখ্যক কৃষকের পক্ষে কৃষির উন্নতির জন্য ভালো গবাদি পশু, উন্নত বীজ, সার এবং যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব ছিল না, এবং রাজস্ব চড়া হারের ফলে দেখা যাচ্ছে কৃষি থেকে কৃষকদের উপার্জন কম হতো, এবং কৃষিজাত লাভের বেশিরভাগটাই দেখা যেত যে উপনিবেশিক সরকার, জমিদার এবং মহাজনদের হাতে চলে যেত। উপনিবেশিক সরকারের তরফে দেখা গেছে কৃষক স্বার্থ রক্ষার কোনো বিশেষ মানে নীতি ছিল না, কারণ তারা চেয়েছিল যে কোনো রকম ভাবে রাজস্বটা সংগ্রহ করতে। তারা তো চায়নি যে কৃষকদের উন্নতি হোক বা ভারতীয় কোনো জমিদার বা ভারতীয়দের উন্নতি হোক। এই সময় দেখা যায় যে মধ্যপ্রদেশে রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন থেকে জানা যায় যে অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা প্রায় দাসে পরিণত হতো, এবং বাংলার অনেক কৃষক জমি হারিয়ে ভাগ চাষি বা বর্গাদারে পরিণত হতো। তাহলে তাদের কাছে কিন্তু জমি ছিল, কিন্তু এতটাই ঋণের দায় হয়ে গেছিল যে তারা তাদের জমি বিক্রি করে সেই জমিতেই ভাগ চাষিতে পরিণত হয়ে গেছিল। এবং দেখা গেছিল যে কৃষি শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত হয়েছিল কৃষকরা। 1905 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে ভারতে রেলপথ বসানোর জন্য প্রায় 360 কোটি টাকার খরচ হয়েছিল ব্রিটিশ প্রশাসন, এবং এই পর্যায়ে কৃষিতে জলসেচের কাজে খরচ করেছিল 50 কোটি টাকারও কম। এই যে তুমি জলসেচের কাজে যদি তারা খরচটা করতো বেশি, তাহলে কিন্তু যে ধরো বারবার দুর্ভিক্ষ হচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, কৃষকদের অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু সমস্যার অনেকটা সমাধান করা যেত, কিন্তু তারা সেটা না করে রেলপথের নির্মাণে মনোযোগ দিয়েছিল। রেলপথ নির্মাণে মনোযোগ হয়েছিল, কারণ রেলপথ যদি হয়ে যায় তাহলে কি করবে, তাহলে খুব সহজে ভারত থেকে কাঁচামাল বিদেশে নিয়ে যেতে পারবে। প্রথমে ধরো ভারত থেকে কাঁচামাল কোনো বন্দরে গেল, সেইখান থেকে সমুদ্র করে চলে গেল ব্রিটেনে। আবার ধরো জাহাজে করে তাদের জিনিসপত্র এসে আবার রেলের মাধ্যমে ভারতের অভ্যন্তরে নিয়ে যেয়ে সেখানে ভারতের বাজারটাকে পুরোটা খেয়ে নিত। তারপরে ধরো কখনো হয়তো কোথাও বিদ্রোহ হতো, তাহলে সেখানে দেখা যেত ব্রিটিশ যারা সেনাপতি যারা থাকতো, ধরো সেনাবাহিনী, তারা যেত এবং যেয়ে নিয়ে বিদ্রোহটা থামিয়ে দিত। এ সময় দেখা গেছিল যে ব্রিটিশ যেটা সেনাবাহিনী সেখানে ভারতীয়দেরকেও নিয়োগ করা হতো, কিন্তু ভারতীয়দের সাথে সাধারণ মানুষের মানে ভারতীয় যারা সেনাবাহিনী ছিল তাদের সাথে সাধারণ মানুষের কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা করতে দিত না। তাদের কারো যোগাযোগ করতে, যদি তারা সাধারণ মানুষের সাথে মিশতো তাহলে তারা বুঝতে পারতো যে কি হচ্ছে। পরবর্তীকালে দেখবে ভারতীয়রা যখন বিদ্রোহ করছে তখন দেখা যাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে মানে যারা ভারতীয় সেনাবাহিনী ছিল তারাই আবার দেখা যাচ্ছে ভারতীয়দের দমন করছে। এভাবে দেখা গেছিল যে ভারতীয়দের বিরুদ্ধেই কাজে লাগিয়েছিল ব্রিটিশ সরকার। তো এখানে বলছে যদি রেলপথের থেকে সেচের উন্নতিতে ভারতের বেশি লাভজনক হতো। দেশীয় অনেক বুদ্ধিজীবী এই যুক্তিতে ইংরেজ সরকারের রেলপথ প্রকল্পকে সমালোচনা করে, কারণ সেই সময় দেখা গেছিল জলসেচ ব্যবস্থাটা বেশি দরকার হয়েছিল, কিন্তু ইংরেজদের পক্ষে দরকার ছিল রেলপথ, যার জন্য দেখা গেছিল ইংরেজরা রেলপথ বিস্তারেই করেছিল। এবং এই যে রেলপথ হয়েছে এখানে কিন্তু তারা নিজেদের কাজে সেটা কিন্তু ব্যবহার করতো, ভারতীয়দের কাজে সাধারণত এটা ব্যবহার সেরকম ছিল না। কৃষি বাণিজ্যিকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল, এবং ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমরা দেখতে পাই যে আমেরিকার গৃহযুদ্ধ হয় এবং কার্পাস তুলোর চাহিদা বেড়ে যায়। এতদিন পর্যন্ত দেখা যেত যে আমেরিকা থেকে তুলো আনা হতো, কিন্তু আমেরিকায় যখন গৃহযুদ্ধ হলো তখন দেখা যাচ্ছে যে কার্পাস তুলোটা দেখা গেছে আমেরিকা থেকে আনা যাচ্ছে না। এবার তখন দেখা যাচ্ছে যে কার্পাস তুলোর চাহিদা বাড়ে, ফলে দাক্ষিণাত্যে দেখা যাচ্ছে যে কার্পাস তুলোর চাষ বাড়ানো হয়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ যখন থেমে যায় তখন দাক্ষিণাত্যে দেখা যাচ্ছে যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায়। তার এরপর দেখা যাচ্ছে তাহলে প্রথমে আমেরিকা থেকে তুলো আনা হতো, পরে দেখা যাচ্ছে যখন গৃহযুদ্ধ হয় তখন আমেরিকা থেকে তুলো আনা বন্ধ করা হয়, ভারত থেকে শুরু করা হয়। এবার যখন দেখা যাচ্ছে গৃহযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে তখন ভারত থেকে তুলো নেওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার আমেরিকা থেকে আনা হচ্ছে। তাহলে ভারতে ধরো যে পরিমাণ তুলো উৎপাদন হলো পুরোটাই তাদের লস গেল, কারণ কোনো চাহিদা নেই বাজারে। এবার তখন দেখা যাচ্ছে যে তুলোর দাম একবারে কমে যাচ্ছে, এবং তখন দাক্ষিণাত্যে দেখা যাচ্ছে যে 1870 খ্রিস্টাব্দে যেটা মূলত পুনা আর একটা হচ্ছে আহমেদনগর যেটা জেলা, সেখানে দেখা গেছিল যে
1870 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের হাঙ্গামা বা দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ হয়েছিল এবং তার উপর চড়া হারে রাজস্ব চাপ ছিল কৃষকদের উপর, এবং সে সময় খরা এবং অজন্মার ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়ে। এবং সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় সাহুকর মহাজনরা। মহাজনরা সবসময় কি করতো, মানে নগদ টাকা দিত, কিন্তু যেটা ধরো নিয়ে নিত আর বাস্তবে যেটা সে খাতায় লিখতো সেটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকতো। মানুষরা তো নিরক্ষর ছিল, তাহলে কি করতো, মহাজনরা বেশি দাম লিখে দিত খাতার মধ্যে, কিন্তু দিত কম দাম। এবং তারপর একবার যদি ঋণ কেউ নিত তাহলে সারা জীবনও কিন্তু সে মেটাতে পারতো না সেটা, সেই ঋণটার যেটা সুদ সেটা একদম আকাশ ছোঁয়া ছিল। সাহুকররা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে দেখা যেত উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত। এর বিরুদ্ধে দেখা গেছিল দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়েছিল এবং শাহুকারদের দেখা যাচ্ছে যে আক্রমণ করে এবং তাদের দখলে থাকা কাগজপত্রগুলো, কারণ যখন ধরো ঋণ নিতে যেত তখন কৃষকদেরকে নিজেদের কাগজপত্র দিয়ে দিতে হতো। পরে দেখা যেত ছলে বলে কৌশলে সেই মহাজনরা তাদের জমি তাদের সম্পত্তি ছিনিয়ে নিত। তো দেখা যাচ্ছে যে কাগজপত্র পুড়িয়ে দিচ্ছে বিদ্রোহী চাষিরা। আহমদনগর এবং পুনা জেলা দেখা গেছিল তীব্র আকার ধারণ করেছিল। 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল এবং এটা দাক্ষিণাত্যের হাঙ্গামা নামে পরিচিত। এ সময় যদি আমরা আসামের চা বাগান বা শ্রমিকদের নিয়ে জানতে চাই, তাহলে বাগিচা শিল্পে দেখা গেছে যে শ্রমিক হিসাবে স্থানীয় লোকদের নিয়োগ করা হতো। সামান্য মজুরিতেই দেখা যেত তাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ করা হতো এবং ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় দেখা যায় আসামের চা বাগানের শ্রমিকদের পক্ষে দেখা গেছিল যে সবার করেছিল, প্রশ্ন করেছিল। নিজের চোখে দেখা গেছিল এই যে দেখতে পাচ্ছ দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়, তিনি দেখা যান যে নিজের চোখে আসামের চা বাগানগুলো ঘুরে দেখেন এবং শ্রমিকদের উপর ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর সঞ্জীবনী পত্রিকায় প্রকাশ করেন। এবং সে সময় দেখা যায় দ্বারকানাথের বন্ধু ছিল রামকুমার বিদ্যারতন। তিনি দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে সঞ্জীবনী পত্রিকায় কুলি কাহিনী নিবন্ধ লিখতে থাকেন এবং দ্বারকানাথ এবং আহ কুমারনাথ রাজকুমারের উদ্যোগে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত দেশের লোকের এবং উপনিবেশিক শাসনের মনোযোগ আকর্ষণ করেছিল এবং উপনিবেশিক ভারতের শ্রমিকদের হয়ে লড়াই করাটা সে সময় পুরনো নজির ছিল। এটা হচ্ছে একটা চা বাগিচার ছবি। এখন আমরা উপনিবেশিক শাসনে বা সময় কৃষকদের জন্য যেটা আইন প্রণয়ন করা হয়েছিল সেটা সম্পর্কে জানবো। দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে দেখা যায় যে আঠেরোশো 1889 খ্রিস্টাব্দে দেখা যায় যে কৃষকদের সুবিধার জন্য আইন জারি করা হয়েছিল। এই আইনের লক্ষ্য ছিল যে ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা কমানো, ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেপ্তার আটক করা নিষিদ্ধ করা এবং তার বদলে গ্রামের বিচার সভা বসিয়ে সাহুকার এবং চাষিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঋণ শোধের উপর জোর দেওয়া হয়েছিল। তাহলে এটা ছিল সেটার একটা। একইভাবে দেখা গেছিল যে বাংলা জমিদারি অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল 1885 খ্রিস্টাব্দের টেন্ডেন্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন, যেখানে বলা হয়েছিল যে অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেওয়া হবে। সেখানে বলা হয় যে আদালতের পরোয়ানা ছাড়াই কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না এবং খাজনা বাড়ানোর সময় জমিদারকে নির্দিষ্ট কারণ দর্শাতে আদেশ দেওয়া হয়। মানে খাজনাটা যখন ধরো বাড়ানো হচ্ছে তাহলে কেন বাড়ানো হচ্ছে সেটা কারণটা বলতে হবে। তবে দাক্ষিণাত্যে এবং বাংলায় বিপুল সংখ্যক কৃষক শ্রমিক ভাগচাষীর স্বার্থের দিকে বিশেষ নজর ছিল না উপনিবেশিক প্রশাসনের। মানে এগুলো অনেকটা সেই খাতা কলমে থাকার মতো, বাস্তবে কতটা হয়েছিল সেটা নিয়ে সন্দেহ আছে। এরপর রয়েছে শিল্প বাণিজ্য শুল্ক নীতি। আর 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধর সময় পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করে। যেমন এখন ধরো ফরাসিরা এসেছিল, ওলন্দাজ বা এরা যেমন এসেছিল, পর্তুগিজ, ইংরেজরাও ঠিক সেরকম বাণিজ্য করতে এসেছিল। এবং সে সময় দেখা যায় যে দামি ধাতু নানা রকম জিনিসপত্র তারা ভারতে আমদানি করত এবং তার বদলে কোম্পানি মশলাপাতি কাপড় রপ্তানি করতো ব্রিটেনে। মানে ব্রিটেন থেকে দামি ধাতু নানান জিনিসপত্র ভারতে আসতো আর ভারত থেকে, ভারত তো জানো মশলা দিয়ে বিখ্যাত ছিল, তাহলে ভারত থেকে দেখা যেত ব্রিটেনে মশলাপাতি যেত এবং কাপড় যেত। এবার সে সময় দেখা গেছে যে ব্রিটেনে যারা বস্ত্র উৎপাদক তারা কিন্তু কোম্পানির রপ্তানিতে খুশি ছিল না, কারণ ব্রিটেনে যেটা ধরো বাড়ি যেখানে দেখা গেছে আসবাবপত্র থেকে সোফা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দেখা গেছিল ভারতীয় বস্ত্রের ছোঁয়া ছিল।
তাহলে সেখানে তারা চাইবে না যে ভারতের জিনিসপত্র ব্রিটেনের লোক ব্যবহার করুক। তাহলে ব্রিটেন থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র ভারতের বাজারে আসুক, কিন্তু ভারতের বিভিন্ন ধরনের যেগুলো দ্রব্য সামগ্রী সেগুলো ব্রিটেনের মানুষ ব্যবহার করুক, সেটাই কিন্তু তারা চাইতো। যার ফলে দেখা যাচ্ছে যে তারা ব্রিটেনের সরকারকে চাপ দিতে থাকে, এবং যাতে ব্রিটেনের ভারতীয় দ্রব্য বিক্রি বন্ধ, মানে আইন করে বন্ধ করা হয়। সে মোতাবেক দেখো 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার করা বন্ধ করা। এই যে সুতির কাপড় যেটা ব্যবহারটা বন্ধ করছে, সুতির কাপড়টা আসতো কিন্তু ভারত থেকে, ভারতের সুতির কাপড়, তাহলে ভারত থেকে সুতির কাপড় আসতো, সেটা আইন করে দেখা যাচ্ছে দেখো ব্রিটেনে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে ভারতের যেটা বাজার সেটা তো তারা ধ্বংস করছে বিদেশি দ্রব্য এনে। আবার যে কাপড়গুলো ধরো বিদেশে যেত সেটারও ব্যবস্থা করা হয়েছে যাতে সেটাও যেতে বন্ধ হয়। এভাবে দেখেছিল ভারতের যেটা শিল্প পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অন্যান্য কাপড় আমদানির ওপরও চড়া শুল্ক চাপানো হয়েছিল, এবং এসব প্রতিরোধ সত্ত্বেও 18 শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের বাজারে ভারতের বস্ত্রের চাহিদা ছিল। এটা হচ্ছে একটা ছবি যেটা কলকাতার কাছে গঙ্গা নদীর নৌ পরিবহনের একটি দৃশ্য। এটা 18 শতকের মাঝামাঝি থেকে ইংল্যান্ডে কাপড় শিল্পের নতুন প্রযুক্তি প্রয়োগ এবং উৎপাদন বাড়ানো এবং দ্রব্যের মান ভালো করা হতে থাকে। এবং দেখা যায় যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরে, তাহলে এতদিন পর্যন্ত দেখা যায় যে মানে কোনো কিছু ধরো জিনিসপত্র কেনাকাটি বলো বা কোনো কাজ, তখন কিন্তু তারা ব্রিটেন থেকে টাকা নিয়ে আসতো, এটা ব্যবহার করতো। এরপর কিন্তু ব্রিটেন থেকে টাকা আনা বন্ধ করে দেওয়া হলো। ভারতের টাকা দিয়েই দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করা, নিজেদের জিনিসপত্র কেনা, সেইগুলো এবার ব্যবহার করছে। আর সেই টাকাটা আসছে কোথা থেকে? সেটা আসছে রাজস্ব থেকে, যেটা খুব চড়া হারে কৃষকদের কাছ থেকে নেওয়া হতো। তাহলে ভারতের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জায়গায় চলে যেতে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার রাজস্বর অর্থ খরচ করে দেখা যাচ্ছে কোম্পানি ভারতীয় দ্রব্য রপ্তানি করত। তাহলে এতদিন পর্যন্ত দেখা যেত ব্রিটিশরা নিজেদের জিনিস নিয়ে আসতো। এখানে একবার বলে দিই যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর ভারতের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জায়গায় চলে যেতে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার রাজস্বের অর্থ খরচ করে কোম্পানি ভারতীয় দ্রব্য রপ্তানি করত। তাহলে এরপর দেখা যাচ্ছে যে বাংলার রাজস্বটা দিয়ে তারা কিন্তু নিজেদের কাজে লাগাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশীয় বাণিজ্যে শুল্ক নীতি নির্ধারণ করে দেখা গেছিল ব্রিটিশ কোম্পানি। দেখবে সে সময় ফারুক স্যারের ফরমান, যেখানে অন্যান্য বণিকরা দেখা যাচ্ছে শুল্ক দিচ্ছে, ইংরেজরা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা শুল্কটা পুরোপুরি ফাঁকি দিচ্ছে। বাংলার তাঁতিদের দেখা গেছিল সস্তায় দ্রব্য বিক্রি করতে এবং কোম্পানির বেঁধে দেওয়া দাম মেনে নিতে বাধ্য হতো, এবং এর ফলে দেখা যাচ্ছে যে তাঁত শিল্পের ক্ষতি হয়। অনেক তাঁতি দেখা যায় সামান্য মজুরিতে কোম্পানির হয়ে বস্তু উৎপাদন করত, মানে তাদেরকে আগের থেকে টাকা দিয়ে দেওয়া হতো, এবার যে পরিমাণ ধরো দ্রব্য উৎপাদন হতো সেই পরিমাণ দ্রব্যটা ক্লোজকার করেও তাদেরকে কিন্তু বিক্রি করতে বাধ্য থাকতো। ভারতীয় এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিদেশি বণিকদের ভারতের বাজার থেকে হাটিয়ে দিয়েছিল ব্রিটিশ কোম্পানি। দেখবে শেষে দেখা গেছিল যে ফরাসিদের সাথে শেষ যুদ্ধ হয়েছিল, এবং তারপর ফরাসিদেরকে তো সরানো হলোই। পর্তুগাল ছিল নিজের মতো কিছুটা জায়গা নিয়ে, কিন্তু ফরাসিদেরকে সরানো হলো এবং তারপর ব্রিটিশ কোম্পানি সর্বসর্বা হয়ে গেছিল। বাংলার হস্তশিল্পীদের জন্য তৈরি জিনিস যাতে বেশি দামে কেনা না হয় তার জন্য নজর রেখেছিল কোম্পানি। কাঁচা সুতো বিক্রির ব্যবসায় কোম্পানি একাধিপত্য তৈরি হয়। তার জন্য দেখা যাচ্ছে যে বাংলার তাঁতিদের চড়া দামে সুতো কিনতে হতো। মানে কাঁচা সুতোটা এটা কিনতে হতো ব্রিটিশদের কাছ থেকে, প্রচুর দামে বিক্রি করতো তারা, একাধিপত্য মানে তারাই বিক্রি করবে। চড়া দামে কাঁচামাল কেনা এবং সস্তা দামে দ্রব্য বিক্রি করতে বাধ্য হতো। যেমন ধরো তুমি কাঁচামালটা যেরকম দাম পাবে সেরকম তো তুমি উৎপন্ন দ্রব্যটার দামটা বাড়াবে। তাহলে সেটার ক্ষেত্রে দেখা গেছে যে জিনিসটা কিনতে দামটা বেশি লাগছে কাঁচামালটা, কিন্তু যখন এত কষ্ট করে যখন দ্রব্যটা বাড়ানো হতো তখন কিন্তু সেটার যেটা মুনাফা সেটা পাওয়াই যেত না, কারণ সেখানে দামটা বাড়ানো যেত না। কারণ সেখানে ব্রিটিশরা করে দিয়েছিল ওরকম নিয়ম যাতে বেশি দামে বিক্রি করতে না পারে। বাংলার তাঁত ক্রমেই দেখা গেছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে দেখো যে একদিকে বিদেশের বাজার হারিয়েছিল ভারতীয় বস্ত্রশিল্প, অন্যদিকে দেশের ভেতরে বিদেশি পণ্যের সঙ্গে তাদের পাল্লা দিতে হয়েছিল। দুই দিক থেকে আক্রান্ত হয়ে ভারতীয় বস্ত্র এবং হস্তশিল্প দেখা যাচ্ছে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে একদিকে দেখা যাচ্ছে ভারতের যেটা শিল্প সেটা তো পুরোপুরিভাবে ধ্বংস করছে, আবার বিদেশি যারা ছিল তারাও দেখা গেছে ভারতের বাজার দখল করে নিচ্ছে। এবার ধরো কেউ কোথাও ধরো বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে জিনিসপত্র ব্যবহার করা যায়, একটা হাতে বানানো হচ্ছে, তাহলে হাতে যেটা বানানো হবে সেটার দামটা একটু বেশি হবে। আর যেগুলো ধরো যন্ত্রের মাধ্যমে সেটা তো খুব কম সময়ের মধ্যেই বানানো হবে, তাহলে সেটার দামটা কম, সেটা দেখতেও ভালো, তখন দেখা যাবে বেশিরভাগ চাহিদা ওই ধারে পড়ে যাবে। তাহলে কি হবে, দেশীয় পুরো শিল্পটা ধ্বংস হয়ে যাবে।
এর ফলে দেখা যাচ্ছে অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া প্রাধান্য হয়ে পড়ে। এখন আমরা অবশিল্পায়ন দেখব। অবশিল্পায়ন মানে হচ্ছে যখন দেশীয় শিল্পের ধ্বংস হয়। তাহলে দেশীয় শিল্পের অর্থাৎ ভারতীয় যেগুলো শিল্প ছিল এতদিন সেগুলো যখন ধ্বংস হয় তখন সেটাকে বলা হয় অবশিল্পায়ন। যেটা 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। তাহলে এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল, এবার দেখা যাচ্ছে তাদের যেটা একচেটিয়া ক্ষমতা সেটা চলে যাচ্ছে। সেই সময় থেকে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানান বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয় দেশীয় শিল্পগুলি। ক্রমেই দেখা যাচ্ছে যে ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে বলা হচ্ছে অবশিল্পায়ন, যেখানে ব্রিটেনের কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতীয় সুতির বস্ত্র শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল এবং এই শিল্পে নিযুক্ত যারা মানুষ ছিল তারা জীবিকাহীন হয়েছিল। তাদের তো কোনো আর জীবিকাই রইল না, কারণ তাদের যেটা উৎপাদন করছে সেটার কোনো লাভ নেই। চড়া হারে দেখা যাচ্ছে কাঁচামাল কিনতে হচ্ছে, বিদেশিদের শিল্পের সাথে দেখা যাচ্ছে চড়া হারে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। বিপুল সংখ্যক দেখা গেছিল কর্মচ্যুত কৃষক, শ্রমিক, কারিগরের জীবিকার জন্য কৃষিকাজে যুক্ত হতে চেয়েছিল। এবার কৃষিকাজের অবস্থাও দেখতে পাচ্ছে বিভিন্ন ধরনের বন্দোবস্ত হয়ে যাচ্ছে, যার ফলে চড়া হারে দেখা যেত তাদের কাছ থেকে রাজস্ব নেওয়া হতো। তাহলে এধারে শিল্পটাকেও ধ্বংস করলো আর এধারে কৃষকদের অবস্থাও শোচনীয় হয়ে পড়লো। তাহলে এরপর আমরা কিন্তু ভারতের যে দারিদ্রতা সেটাও কিন্তু আমরা জানবো যে কিভাবে দারিদ্রতা আসছে। তাহলে এই কারণগুলোতে দেখা যাচ্ছে যে মানুষ জীবিকা থেকে চ্যুত হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো আর কাজের, তারা তো কোনো কাজেই পাচ্ছে না, তারা করবে আর কি। এর ফলে দেখা যাচ্ছে যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিদেশি পণ্য আরো করে ভারতের বাজারে ছেয়ে ফেলে। ওই যে বললাম রেলের মাধ্যমে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। আবার পরবর্তীকালে যখন দেখবে বিদ্রোহ হবে তখন সেনাবাহিনীরা আবার সেখানে যেয়ে বিদ্রোহটাকেও দমন করবে। বিভিন্ন দেশীয় শিল্পের অবনমন ঘটে এবং তাঁত এবং কাঠ এছাড়া চামড়া শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ ওই জীবিকাগুলি ছেড়ে সহজ লাভের আশায় রেলপথ এবং রাস্তা বানানোর শ্রমিক হয়ে গিয়েছিল। তাহলে এই সময় দেখো যে তাঁতিদের অবস্থা খারাপ ছিল। কাঠ, চামড়া শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ জীবিকাগুলো ছেড়ে দিয়েছিল। কারণ সে সময় ধরো হস্তশিল্প মানে যেটা হাতে বানানো শিল্প সেটা তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। তখন দেখা যাচ্ছে যে এই সময় ধরো আহ রেলপথ নির্মাণ হতো বা রাস্তা নির্মাণ যেগুলো করতো তারা নিজেদের জন্য, তো পরিবহন ব্যবস্থা উন্নত হতো কিন্তু সেটা তো তারা নিজেদের কাজেই লাগাতো। তো সেই সময় দেখা যাচ্ছে তারা শ্রমিক হয়ে গেছিল। যার জন্য দেখবে যখন বিদ্রোহ হবে তখন এই রাস্তাঘাট, রেলপথ এগুলোই দেখা যাবে ভারত ভাঙার চেষ্টা করবে। কারণ এটার মাধ্যমেই দেখা যেত ব্রিটিশরা খুব সহজেই দূর দূরান্তে পৌঁছে যেতে পারতো আর সেখানে বিদ্রোহটা দমন করে দিতে পারতো, মানে নিজেদের কাজে পুরোটাভাবে লাগিয়ে নিতে পারতো। অবশিল্পায়ন নিয়ে উপনিবেশিক সরকারের কোনো ইতিবাচক ভূমিকা নেয়নি। যে ধরো ভারতে যেটা শিল্প ধ্বংস হচ্ছে, মানুষ যে কাজ থেকে যে মানুষের কাজ চলে যাচ্ছে, এগুলো তো তাদের কিন্তু কোনো কর্ণপাত ছিল না। ভারতীয় অর্থনীতির উপর অবশিল্পায়নের নেতিবাচক প্রভাবে দেশীয় বুদ্ধিজীবী অনেকেই উপনিবেশিক শাসনের সমালোচনা করে। দেশীয় বুদ্ধিজীবী মানে হচ্ছে যারা ধরো ইংরেজি ভাষা জানতো, তারা দেখতো যে আম ইংরেজরা যেভাবে ধরো নিজের দেশে শাসন করে আর এই দেশে শাসন করছে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তারা কিন্তু এটা বুঝতে পেরে গেছিল। তারা দেখতো যে নিজেদের আর ভারতের সম্পদ কোনো রকম ভাবে দেখা যেত ব্রিটিশে নিয়ে যাওয়া হতো, বিভিন্ন ভাবে নিয়ে যাওয়া হতো। তাহলে তার জন্য দেখা গেছিল যে বুদ্ধিজীবীরা তাদের সমালোচনা করতো। ধরো তুমি কোনো কেউ একজন শাসন করছে নিজের জায়গায় আর একটা করছে অন্য জায়গায়, তাহলে তুমি যদি দেখো যে দুজনের মানে একটাই ব্যক্তি, একটাই কোম্পানি কিন্তু দু জায়গায় দুই রকম ভাবে শাসন চলছে, তাহলে কি মানুষ বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তো সেটা দেখা গেছিল যে বুদ্ধিজীবী মানুষরা সেটা বুঝতে পেরে গেছিল, কারণ তারা ইংরেজি ভাষা জানতো। ভাষাটা অনেক সময় ব্যারিয়ারের কাজ করে। ধরো তুমি কিছু একটা বলছো আমি যদি নাই বুঝতে পারি তাহলে তুমি নিজের মনের ভাবটা আমি বোঝাবে কি করে। তাহলে ভাষাটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। যার জন্য দেখবে কমিউনিকেশনে ইংলিশটা এখন খুবই বেশি প্রাধান্য দেওয়া হয় আর ইংলিশের চক্করে দেখা যায় অনেক মানুষ পিছিয়ে যায়। তার জন্য তোমরা পড়াশোনার সাথে সাথে ইংরেজিটা যাতে তোমাদের কমিউনিকেশনটা যাতে ভালো হয় সেটা তোমরা একটু লক্ষ্য করবে। কারণ এটা যদি না থাকে তাহলে তোমরা জীবনের অনেক ক্ষেত্রে দেখবে তোমরা পিছিয়ে যাবে। স্পষ্টতই দেখা যায় যে ব্রিটিশ আবাদ বাণিজ্য নীতির প্রভাব উপনিবেশিক ভারতীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলার তাঁতির একটা ছবি, এখানে যেখানে তাঁত বুনছে। এখানে দেখা যায় যে যেসব ভারতীয় দ্রব্য তখন ব্রিটেনে জনপ্রিয় ছিল সেইগুলির উপর চড়া হারে শুল্ক বসানো হতে থাকে এবং সেই শুল্ক ততক্ষণ বাড়ানো হতো যতক্ষণ ওই দ্রব্যের রপ্তানি বন্ধ না হয়। তাহলে এখানে আরেকবার বলি যে ভারতীয় দ্রব্য তখনও ব্রিটেনে জনপ্রিয় ছিল এবং সেগুলির উপর চড়া হারে শুল্ক বসানো হতো। সেই শুল্ক ততক্ষণ বাড়ানো হতো যতক্ষণ না দ্রব্যের রপ্তানি বন্ধ না হয়। তাহলে শুল্ক যদি বাড়ানো হতে থাকে, ট্যাক্স যদি বাড়ানো হতে থাকে, তাহলে সেই দ্রব্যটার কতটা মূল্য বাড়তে পারে। তাই যাতে কোনো রকম করে ভারতের দ্রব্য যাতে মানে ব্রিটেনে যাতে না যেতে পারে সেটারই একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল।
ট্যাক্স বাড়ানোর মাধ্যমে, শুল্ক বাড়ানোর মাধ্যমে। এইসবের ফলে দেখা যাচ্ছে যে দ্রব্য রপ্তানির বদলে কাঁচামাল রপ্তানি করা হতে থাকে ভারত থেকে। তার ফলে দেখা যাচ্ছে যে ভারতের নীল বা চা প্রভৃতি ব্রিটেনে রপ্তানি করা হতো। সেগুলি ব্রিটেনের শিল্পের কাঁচামাল হিসাবে কদর পেত। কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে কাঁচা সুতো ছিল অন্যতম। সুতোর তৈরি কাপড় ব্রিটিশরা ভারতের বাজারে আমদানি করতো। তাহলে কাঁচামাল সুতো ওইখান থেকে নিয়ে যেয়ে ব্রিটেনে যেত, এবার সেখান থেকে কাপড় তৈরি করে আবার ভারতের বাজার ধ্বংস করে দেওয়া হতো পুরোপুরিভাবে তাদের দ্রব্য বিক্রি করে। 1813 খ্রিস্টাব্দের পর ব্রিটেনের শিল্পের চাহিদার কথা মাথায় রেখে ভারতে উপনিবেশিক প্রশাসনে শিল্পনীতি নির্ধারণ হতে থাকে এবং উপনিবেশ হিসাবে ভারতবর্ষ কমে দেখা গেছিল কাঁচামালের রপ্তানিতে এবং ব্রিটেনের তৈরি দ্রব্যের আমদানির বাজারে পরিণত হয়। মানে যা যা ধরো কাঁচামাল দরকার হতো ব্রিটেনে সেটা এখান থেকে নিয়ে যাওয়া হতো তাদের নিজের স্বার্থে। আর যা যা দ্রব্য ব্রিটেনে উৎপাদন হতো সেই সমস্ত দ্রব্য দেখা যেত ভারতের বাজারে বিক্রি করে দেওয়া হতো। এভাবে দেখা যেত ভারতের পুরো শিল্প ধ্বংস, কৃষিকাজ ধ্বংস হচ্ছে রাজস্বের ফলে, শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, শুল্ক বাড়িয়ে দিচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ভারতীয় বাজারকে বিস্তৃতি করে পণ্য চলাচল সুগম করে তুলেছিল। বিশেষত দেখা যাচ্ছে যে রেলপথ প্রসার ঘটার সঙ্গে সঙ্গে গ্রামীণ কারিগরি শিল্পের হাল খারাপ হয়েছিল। গ্রামগুলির ভেতরে গ্রামীণ হস্তশিল্পের চাহিদা ছিল, মানে হাতে তৈরি যেগুলো শিল্প, কিন্তু রেলপথের ফলে দেখা যাচ্ছে গ্রামগুলি পরস্পর সংলগ্ন হয়ে পড়ায় গ্রামের স্থানীয় বাজার ব্রিটিশ দ্রব্যের অনুপ্রবেশ ঘটে। কারণ রেলপথ যখন হয়ে গেল তখন খুব সহজে দেখা গেল গ্রামের ভিতরে যে বিদেশি দ্রব্য সেই দেওয়া হলো। এতদিন পর্যন্ত ধরো হস্তশিল্পে মানুষ হাতে তৈরি যে সমস্ত দ্রব্য সামগ্রী ব্যবহার করতো সেগুলো বিক্রি করতো, তাহলে হস্তশিল্প এখানে গ্রামে বিক্রি করাচ্ছে সেটাও তাদের হাত থেকে চলে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে বাজারে প্রতিযোগিতায় গ্রামীণ পণ্যগুলি পিছু হাঁটতে থাকে। হস্তশিল্প ধ্বংস হয়ে যাওয়ার ফলে অনেকগুলো শহরও ক্রমে জল্লু ছড়াতে থাকে। মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট প্রভৃতি শহরগুলি ক্রমে দুর্বল হয়ে পড়েছিল এবং সমগ্র শহরের জনসংখ্যা ক্রমশ ঊনবিংশ শতকের শেষ দিকের পাশাপাশি কাজে হারানো শিল্পী এবং কারিগররা চাষের কাজে নিযুক্ত হয়েছিল। তার এরপর দেখা যাচ্ছে যে তারা যখন দেখছে যার কোনো উপায় নেই তখন তারা কৃষিকাজের সাথে যুক্ত হয়েছিল। এবার সবাই যদি ধরো একটা জীবিকার উপর ফোকাস করতে থাকে তাহলে কিন্তু সেটারও যে অবস্থা ভালো ছিল সেটা এমন নয়। তাহলে এর ফলে দেখা যাচ্ছে যে কৃষির ওপরেও চাপ বেড়েছিল। সবাই ধরো কৃষিতে যুক্ত হচ্ছে আর কৃষকরা তো জানেই ভালোভাবে যে তাদের সাথে কি হয়েছে। তাহলে সবাই যদি কৃষিতেই যোগদান দিতে থাকে তাহলে কৃষির উপর চাপ বাড়ে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু গুণ থাকে। সে যদি সেই অনুযায়ী যদি কাজটা করতে পারে তাহলে সে সেটাতে আনন্দ থাকে আর সেটাকে খুব ভালোভাবে করতে পারে। কিন্তু যখন দেখবে যে সে তার মধ্যে যে গুণটা আছে সেটা যদি দেখা যাচ্ছে যে কোনোভাবে সেটা যদি ব্যবহার যদি না করা যেতে পারে, যে ধরো শিল্পী যে ভালো আঁকে তাকে যদি অন্য কাজ দেওয়া হয়, তাকে যদি শুধু আঁকতে দেওয়া হয় সে কিন্তু খুব ভালোভাবে করবে এবং সে কাজটাতে সে সারাক্ষণ যদি তাকে দেওয়া হয় সে সেটাই খুব সুন্দরভাবে করবে। কিন্তু তাকে যদি সে জানে যে এইটাতে আমার কোনো আয় নেই তখন দেখা যাবে সে অন্য কিছু করার চেষ্টা করবে, কিন্তু সেটা হয়তো সেইভাবে সে দিতে পারবে না। সেই চাপ সামলাবার মতো সামর্থ্য কৃষকদের ছিল না। ফলে ভারতের কৃষি এবং শিল্প অর্থনীতির সামঞ্জস্য কি হয়েছিল, নষ্ট হয়েছিল। তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এটা কি, মানে ভারত হয়ে গেছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। কারণ ভারত থেকে প্রচুর পরিমাণ কাঁচামাল ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। যেমন ভাবে তারা শোষণ করতে যেত ঠিকভাবে ব্যবহার করতে এতদিন পর্যন্ত বিদেশি লোকরা তাদের টাকা পয়সা নিয়ে এখানে বিনিয়োগ করতো, কিন্তু এরপর দেখা যাচ্ছে ভারতের যেটা রাজস্ব সেটা তারা ব্যবহার করে তারা নিজেদের কাজে লাগাতো এবং তারা বিদেশ থেকে যে টাকাটা নিয়ে আনতো সেটাও আনা বন্ধ করে দেয় পুরোপুরিভাবে। তো 18 শতকের শেষ দিকে দেখা যাচ্ছে যে পরিবর্তে 1.5 শতকে দেখা যায় যে উপনিবেশিক প্রশাসন ইংরেজদের অর্থনীতিতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত উদ্যোগ হয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর বলা হয় যে ভারতে ব্রিটিশ শাসনের যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করা হবে। তাহলে আমরা জানি যে 1857 খ্রিস্টাব্দে কি হয়েছিল, মহাবিদ্রোহ। তাহলে মহাবিদ্রোহ হওয়ার পর দেখা গেছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছিল, সরাসরি ভাবে দেখা গেছিল ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করেছিল। এ সময় আমরা ভাইসরয় একটি পদ দেখতে পাই এবং তখন দেখো বলা হচ্ছে যে ব্রিটিশ শাসন যাবতীয় খরচ ভারত থেকে আদায় করতে হবে, তবে ব্রিটিশরা সাম্রাজ্যের প্রয়োজনে যথেষ্টভাবে ভারতের সম্পদ ব্যবহার করা যাবে। তার এরপর দেখা যাচ্ছে যেটা ভারতের সম্পদ সেটা এরা পুরোপুরিভাবে মানে ব্যবহার করতে শুরু করে দেয়। ভারতের বাজারে ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ দেখা যায় যে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি কাপড়ে 85% ভারতে বিক্রি হতো। ভারতের রেলে ব্যবহৃত লোহা এবং ইস্পাতে 17% আসতো ব্রিটেন থেকে। উপনিবেশ হিসাবে ভারতে শিল্প বাণিজ্যের অভিমুখে শাসক ব্রিটেনের স্বার্থে পরিচালিত হতো। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হয়েছে।
দেখো, ব্রিটেনরা আসলে যারা ছিল তারা মানে ভারত যে তাদের উপনিবেশ ছিল এমনটা নয়। ভারত ছিল, আফ্রিকা ছিল, এছাড়া আরো অনেক জায়গা ছিল। তো তার মধ্যে দেখা গেছিল যে ভারত থেকে এরা প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পেত, কাঁচামাল নিয়ে আনতো, উৎপন্ন দ্রব্য বিক্রি করতো, আরো বিভিন্ন সুযোগ সুবিধা পেত ভারত থেকে। যার জন্য দেখা গেছে যে ভারতকে সবথেকে দামি রত্ন বলা হতো, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ লুট করা হতো, যার জন্য এটা হতো। দেখ, এখনো পর্যন্ত তোমার মধ্যে যতই স্কিল থাকুক, কিন্তু যদি ইংরেজি যদি না বলতে পারে কেউ, তাহলে কিন্তু তাকে মানে একজন ইংরেজি বলা ব্যক্তি আর একজন হচ্ছে দেশীয় ভাষায় বলা ব্যক্তি, সাধারণ মানুষ কিন্তু কি করবে, যে ইংরেজি ভাষায় বলে তাকে বেশি শিক্ষিত মনে করা হবে। হয়তো সে সেই বিষয়টা সম্পর্কে সেরকম জানে না, সে কিন্তু ভাষাটা জানে, কিন্তু ভাষার পরিপ্রেক্ষিতে তাকে শিক্ষিত ও অশিক্ষিত সেটার মাপদণ্ডে তাকে করা হবে। তাহলে ইংরেজরা চলে গেছে, কিন্তু ইংরেজদের দেওয়া যেগুলো নীতি বলতে পারো সেগুলো এখনো রয়ে গেছে। এটা হচ্ছে একটা ছবি যেখানে উপনিবেশিক ভারতে ব্রিটেন অর্থনীতির নীতিকে ব্যঙ্গ করে আঁকা ছবি। দেখো এখানে ভারতীয়দের, আর ব্রিটিশরা, এটা হচ্ছে ভারতীয়, আর এটা ব্রিটিশরা কিভাবে লুট করছে এরা। এদের এদের শরীরের ছবি দেখো, আর এদের এদের শরীরের কাঠামো দেখো, মানে এরা হিষ্টপুষ্ট। আর এরা দিনের পর দিন না খেতে পেয়ে দেখা যাচ্ছে মানে কঙ্কালে পরিণত হয়ে যাচ্ছে, জীবিত কঙ্কালে পরিণত হয়ে যাচ্ছে। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে ভারতে বেশ কিছু যন্ত্র নির্ভর শিল্প তৈরি হতে থাকে। 1850 খ্রিস্টাব্দ দশকে সুতির কাপড়, পাট এবং কয়লা শিল্প তৈরি হয়। 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়, এবং হুগলির রিষড়ায় দেখা গেছিল প্রথম পাটের কারখানা চালু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সুতির কাপড় এবং চট শিল্পে অনেক কর্মী নিযুক্ত করা হয়। বিংশ শতকের গোড়ায় চামড়া, তারপরে ধরো চিনি, লৌহ ইস্পাত এবং খনিজ শিল্প গড়ে উঠতে থাকে। এইসব শিল্পগুলোর বেশিরভাগে ব্রিটিশ মূলধন বিনিয়োগ হতো। সস্তায় শ্রমিক এবং কাঁচামাল এবং চড়া হারে মুনাফার ব্রিটিশ বিনিয়োগকারীদের আকর্ষণ করত। এবং এখানে দেখা যাচ্ছে যে ভারত এবং আশেপাশে উৎপন্ন দ্রব্যর বাজারও ছিল। তাছাড়া উপনিবেশিক সরকার এই শিল্পগুলিতে নানাভাবে সহযোগিতা করত। এটা হচ্ছে একটা ছবি, বোম্বাইয়ের তুলোর আড়তের একটি ছবি, যেখানে ধরো তুলো রাখা হচ্ছে। দেখো তুলোর এই ছবিগুলো, আড়ত, মনে হয় একটা গোদামের মতো। তবে ভারতীয় শিল্প উদ্যোগে সেই সহযোগিতা পায়নি। কেবল সুতির কাপড় তৈরির শিল্পে অনেক ভারতীয় বিনিয়োগ ছিল। ব্যাংক থেকে ধার পাওয়া অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক এবং বীমা কোম্পানির প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। তাহলে এরপর আমরা দেখো ব্যাংক, এই সমস্ত ব্যবস্থা আমরা দেখছি। সরকারের পরিবহন এবং রেল ব্যবস্থার ক্ষেত্রেও এই বৈষম্য লক্ষ্য করা যেত। দেশীয় পণ্য দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেল মাশুলের হার ছিল চড়া, বরং বিদেশীয় দ্রব্য আমদানি করে কম খরচে বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হতো। তাহলে এখানে দেখো যে দেশীয় বাজারে দেশীয় দ্রব্য যে পরিবহনের জন্য, মানে যেটা আহ, এই যেমন ধর আমরা যেমন ট্রেনে চাপি, তাহলে কি আমরা একটা টাকা দিয়ে উঠি, একটা টিকিটের দাম দিই না? তো যখন দেখা যাচ্ছে যে দেশীয় দ্রব্য নিয়ে যাচ্ছে, তখন সেটার দামটা এক। আর যখন দেখা যাচ্ছে ব্রিটিশরা তাদের দ্রব্য নিয়ে আসছে, ভারতের বাজারে ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু সেটার দাম আরেক। মানে ওই যে টিকিটের দামটা, সেটাও কিন্তু হেরফের হয়েছিল। বিদেশি দ্রব্য আমদানি আমদানি করে কম খরচে বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছিল। এসবের ফলে দেখা যাচ্ছে যে উপনিবেশিক ভারতে দেশীয় শিল্পের অগ্রগতি মূলত সুতি এবং পাট শিল্পে আটকে ছিল। এমনকি ব্রিটিশ উৎপাদকরা উপনিবেশিক সরকারকে দেখা গেছে যে দেশীয় শিল্প বিরোধী অবস্থার দেশীয় শিল্প বিরোধী অবস্থান নেবার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। এবং দেশীয় শিল্প উদ্যোগগুলি কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল, ফলে সার্বিক উন্নয়নের সুবিধা উপনিবেশিক শাসনে ভারতবর্ষে দেখা যায়নি। অর্থাৎ এখানে দেখা গেছিল উপনিবেশিক শাসন মানেই ব্রিটিশরা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নেবে, এবং এখানে যারা ভারতীয় রয়েছে, দেখো ট্যাক্সের ক্ষেত্রে, টিকিটের দামের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুবই বৈষম্য ছিল। আর এটা হচ্ছে একটা ছবি, যেটা বোম্বাই ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা রেল ব্যবস্থা। ভারতে উপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। তাহলে এখন আমরা জানবো যে ভারতে যে রেলপথে যেটা বিস্তার হয়েছিল, মূলত এটা লর্ড ডালহৌসির আমলেই হয়েছিল। তো কি জন্য হয়েছিল সেটার ইতিহাস আমরা এখন জানবো। তো দেখা যায় যে ভারতের বিভিন্ন এলাকার সঙ্গে অন্য এলাকা যুক্ত হয়েছিল রেল ব্যবস্থার মাধ্যমে। তবে রেল বানানোর পদ্ধতি
থেকে স্পষ্ট বোঝা যায় যে ভারতের উন্নতির কারণে রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং উপনিবেশিক শাসনের গতিশীল করার জন্যই দেখা গেছিল যে রেলপথ নির্মাণ করা হয়েছিল। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুগলির রেল চলাচলের একটি ছবি। লর্ড ডালহৌসির আমলে দেখা যায় যে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় এবং লর্ড ডালহৌসি মূল উদ্দেশ্য ছিল যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করা। পাশাপাশি দেখা যাচ্ছে যে বন্দর, শহর ও বিভিন্ন বাজার ও কাঁচামাল উৎপাদনের জায়গাগুলি রেলপথ দিয়ে সহজেই যুক্ত করার পরিকল্পনাও করা হয়েছিল, যার ফলে দেখা যায় যে ভারতে বাজারে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ করে তোলা হয়। তাহলে দেখো যে বন্দর, শহর এবং বিভিন্ন বাজার এবং কাঁচামাল উৎপাদনের জায়গাগুলির সাথে রেলপথ যুক্ত করা হয়েছিল এবং যার ফলে দেখা যাচ্ছে যে ভারতে বাজারে ব্রিটিশ পণ্যর বাণিজ্যে উপযোগী হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ থেকে যা যা ধরো দ্রব্য সামগ্রী আনতো সেটা খুব সহজেই দেখা যেত রেলপথের মাধ্যমে ভারতের অভ্যন্তরের ভারতের বাজারে পৌঁছে যেত। রেলপথ নির্মাণের ব্যয়বহুল প্রকল্পে ব্রিটিশ মূলধন বিনিয়োগ ব্যবস্থা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বিশেষ প্রয়োজনে উপনিবেশের রাজস্ব থেকে ৫% হারে সুদ দেওয়ার কথা বলা হয়। দেখো এখানে উপনিবেশের রাজস্ব থেকে মানে ভারতের কৃষকদের কাছ থেকে দেখলাম বিভিন্ন ভাবে রাজস্ব আদায় করা হতো, তাহলে সেখান থেকে দেখো ৫% হারে সুদ দেওয়া হতো। যেসব কোম্পানিগুলি রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তারা ৯৯ বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল এবং সেই জমিতে কিন্তু কোনো রাজস্ব নেওয়া হতো না। চুক্তিতে বলা হয়েছিল যে মেয়াদ শেষ হলে রেলপথ ব্রিটিশ সরকারের দখলে চলে যাবে। যদিও দেখা যায় যে মেয়াদের মধ্যে যে কোনো সময় কোম্পানিগুলো রেলপথ সরকারকে ফেরত দিয়ে মূলধন প্রাপ্য যাবতীয় খরচ সরকারের কাছে দাবি করতে পারতো, কারণ তবে বেসরকারি গুলো করতো তাহলে ৯৯ বছর তাদের সাথে চুক্তি করা হতো এবং তারপর সেই রেলটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে ব্রিটিশদের চলে যেত। আবার অনেক সময় দেখা যেত যে কেউ যদি চাইতো তাহলে সেই ৯৯ বছর হওয়ার আগেই দেখা যেত যে সেটা ব্রিটিশ সরকারকে দিয়ে দিত এবং তার বিনিময়ে যা খরচ হয়েছিল সমস্ত কিছু দেখা যেত যে সরকার সেই কোম্পানিটাকে, বেসরকারি কোম্পানিকে দিয়ে দিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেলপথ নির্মাণের প্রকল্পটি বিভিন্ন কোম্পানির মূলধন বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হয়েছিল এবং ১৮৫৮ সালে আমরা জানি যে মহাবিদ্রোহ হয়েছিল। তাহলে ১৮৫৭তে মহাবিদ্রোহ হয়েছিল আর ১৮৫৮তে আমরা দেখতে পাবো কি যে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। তো ১৮৫৮ থেকে ১৮৬৯ খ্রিস্টাব্দের মধ্যে ৭ কোটি পাউন্ডেরও বেশি মূলধন রেলপথ নির্মাণে বিনিয়োগ করা হয়েছিল। এখানে দেখো যে রেলপথের মাধ্যমে সেনা পাঠানো ছবি। যখন দেখা যেত যে ভারতের অভ্যন্তরের বিভিন্ন জায়গায় যখন কোনো বিদ্রোহ দেখা যেত, কোনো বিশৃঙ্খলা দেখা যেত, তখন দেখা যেত যে সেখানে রেলপথের মাধ্যমে সৈন্যদেরকে আনা হতো এবং এরাই দেখা যেত সেই বিদ্রোহটা দমন করতো এবং এখানে ভারতীয় সৈন্যরাও থাকতো। কিন্তু তারা ব্রিটিশদের হয়ে কাজ করত। এদের নিয়ম ছিল যে সাধারণ মানুষের সাথে ভারতীয় সৈন্যদের সেরকম কোনো যোগাযোগ রাখতো না, মানে রাখা যেত না, এটা ছিল তাদের নিয়ম। যদি তারা সাধারণ মানুষের সাথে থাকতো তাহলে তারা তো বুঝতেই পারতো যে ইংরেজরা কিভাবে অন্যায় করছে আর সেটা দমন করতে ভারতীয়দেরকেই ভারতীয়দের জন্য লাগাচ্ছে। উপনিবেশিক অর্থনৈতিক উন্নয়নের বদলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষায় রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল প্রচুর ব্রিটিশ পণ্য বন্দরগুলি থেকে দেশের ভেতরে বাজারগুলি রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো এবং তার জন্য ভাড়া লাগতো খুব কম, অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য পণ্য বন্দরে আনতে হলে রেলের অনেক বেশি ভাড়া লাগতো। মানে মোট কথা হচ্ছে যখন ব্রিটিশরা ব্যবহার করতো তখন কম খরচ পড়তো আর ব্রিটিশরা বাদে যখন ভারতীয়রা ব্যবহার করতো তখন সেক্ষেত্রে সব সময় বেশি খরচ দিতে হতো তাদেরকে। সেইভাবে দেখা যাচ্ছে যে কাঁচামাল পরিবহনের ক্ষেত্রেও রেল ভাড়া বৈষম্য ছিল, অর্থাৎ একজন শ্বেতাঙ্গ আর একজন ভারতীয় তাহলে দুজনের মধ্যে ভাড়া দেওয়াটা সেটার মধ্যে পার্থক্য ছিল। আশা করি যারা ব্রিটিশরা ছিল তাদেরকে কম ভাড়া দিতে হতো আর সেই তুলনায় ভারতীয়দেরকে অত্যধিক দেখা গেছে যে ভাড়া দিতে হতো। ভারতে রেলপথ নির্মাণের প্রকল্পের ফলে দেখা যাচ্ছে ব্রিটেনের অর্থনৈতিক চাঙ্গা হয়েছে, মানে খুব সহজে ধরো জিনিসপত্র পেয়ে যাচ্ছে। রেলপথ বানানোর সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি সব কিছুদিন দেখা গেছিল কয়লাও ব্রিটেন থেকে আনা হতো এবং রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো। যেগুলো মানে সাধারণ ছিল সেইগুলো ভারতীয়দের শেখানো হতো, কিন্তু যেগুলো উন্নত প্রযুক্তির প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। মানে যেগুলো ধরো ছোটখাটো কাজ সেগুলো শেখানো হতো, কিন্তু যেগুলো বড় বড় কাজ ছিল সেগুলোর জন্য কিন্তু বিদেশ থেকে লোক আনা হতো।
ফলে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। তারা চাইলে ভারতীয়দেরকেও তো সেই শিক্ষাটা দিতে পারতো, কিন্তু তারা সেটা দেয়নি। রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিকভাবে জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হতো, ফলে নানা রকম সংক্রমণ ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ জঙ্গল কাটা পড়ে, ফলে পরিবেশ দূষিত হয়। অরণ্যচারী বিভিন্ন জনগোষ্ঠী রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেনি, কারণ দেখো অরণ্য যারা থাকতো তারা নিজেদের মতো করেই সেখানে বাঁচতো। অরণ্যে যারা থাকতো তাদেরকে এমনিতেও সাধারণ মানুষের মানে সাধারণ ধরো একটা জায়গার একটা অরণ্যে থাকা, অরণ্যে যারা থাকতো তারা কিন্তু খুবই প্রতিকূলতার সাথে বহু সংঘর্ষের মাধ্যমে সেখানে নিজেদের জীবন জীবিকা অর্জন করতো। এবার সেখানেও দেখা যাচ্ছে ইংরেজরা কি করছে, রেলপথ নির্মাণ করছে, তাদের যেটা সামাজিক জীবন সেটাতে দেখা যাচ্ছে প্রভাব ফেলছে। অর্থনৈতিক জীবন যেখানে দেখা যাচ্ছে জমিতে কর বসানো হচ্ছে, রেলপথ বসাতে গিয়ে তাদের জমি জীবিকা সামাজিক মর্যাদা আঘাত করেছিল। ফলে উপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের একটি প্রধান কারণ ছিল রেল নির্মাণ, যার জন্য রেলপথের নির্মাণ, যার জন্য দেখবে কোনো বিদ্রোহ হলে আগে রেলপথটাকে ধ্বংস করতো। রেলপথ বানানো নিয়ে সাঁওতালদের সাথে ব্রিটিশদের বিরোধ, দেখো এগুলো হচ্ছে ব্রিটিশদের লোক, আর এগুলো হচ্ছে সাঁওতালরা বিদ্রোহ করছে। তাহলে সাঁওতালরা বিদ্রোহ করছে এটার সাথে, কারণ দেখো যে তারা মানে অরণ্যে যারা থাকতো তাদের জীবনযাত্রা একরকম ছিল, তারা একরকম ভাবে বড় হতো, কিন্তু এই যা যেখানে ব্রিটিশ আসছে সেখানে কিন্তু কি করছে, যে কিছু রকম করে অরণ্যের সম্পদ লুট করা, সেখানে রাজস্ব বসানো, বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার করা, সেখানে মহাজন কারবার শুরু করে দেওয়া, এইভাবে দেখা গেছিল যে মানুষের যেটা শান্ত যে জীবন সেটাকে ধ্বংস করে দিয়েছিল। এবার আছে যে রেল ভ্রমণের অভিজ্ঞতা, যে সে সময় দেখা যায় যে ভারতে রেল চলাচল চালু হওয়ার পরে রেলের চড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের নানা রকম অভিজ্ঞতা হয়েছিল। সেরকম একটি অভিজ্ঞতার কথা জানা যায়, যেখানে দেখা যায় যে মহানন্দ চক্রবর্তীর একটি বর্ণনা থেকে, যেখানে দেখা যাচ্ছে বর্ণনাটির নাম হচ্ছে যে রেল পথ ভ্রমণের বর্ণনা। এই লেখাতে মফস্বল থেকে রেল যোগাযোগ যা কলকাতায় যাওয়ার একটি চমৎকার বিবরণ আছে, মানে যেখানে কলকাতায় যাচ্ছে। অনেকদিন আয়োজনের পর কলকাতা যাওয়ার জন্য রেলে চাপতে চলেছেন মহানন্দ। তার বর্ণনায় তিনি 10 ঘণ্টা রাত্রিকালী ছাড়িয়া বসতি এবং স্টেশনে শক্তিপীঠ করিল বসতি। হেনকালে ঘণ্টা বাজে আচম্বিতে এবং ঘণ্টা শুনে তবে একে একে গিয়া, অর্থাৎ মানে হচ্ছে যে ধরো যখন আমরা ট্রেনে বসি তারপরে ধরো ট্রেনের যে শব্দ, তাহলে সেই যে ধরো শব্দ সেটা এখানে বর্ণনা করা হয়েছে, যেটার জন্য মানে ধরো সে সময় ট্রেন নতুন এসেছে, তাহলে সেখানে চাপা সেটা দেখা যাচ্ছে খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাহলে সেটার একটা অন্যরকম মানে অভিজ্ঞতা হবে, সেটার এখানে বর্ণনা দেওয়া হয়েছে। ঘণ্টা বাজিয়া তারা দিল বিসর্জন, মানে দেখবে ঘণ্টা বাজে তারপর ট্রেনটা চলতে শুরু করে। মহাশব্দ করি মন করিল গমন, পাশ দিয়ে নদী নগর এরিয়া, তারপর যখন দেখবে আমরা ট্রেনে বসে থাকি তখন আমরা এক একটা জায়গা পার করে দিই। ভাদ্র মাসের পদ্ম মাসে যেন নদী বেগবান, যেরূপ যায় নাই বিশ্রাম। বিদ্যবাটি ফরাসডাঙ্গা শ্রীরামপুর এড়ায় 10 ঘণ্টার সময়তেই গেলাম হাওড়ায়, মানে হাওড়াতে 10 ঘণ্টার মধ্যেই তিনি পৌঁছে গেলেন। তো এই যে ধরো হয়েছিল, তো এখানে সে সময় মানে সবাই এটাই ভেবেছিল যে রেলপথ বিস্তার তো হয়েছিল, কিন্তু সেটার সাথে সাথে যদি জলসেচ ব্যবস্থার জন্য যদি সরকার যদি কিছু করতো, ব্রিটিশ সরকার, তাহলে দেখা যেত যে এতটা দুর্ভিক্ষ হতো না, এতটা সাধারণ মানুষের কষ্ট হতো না। তো এই যে রেলপথে যেটা ভ্রমণ রয়েছে, এটা আমরা মহানন্দ চক্রবর্তীর দেখা গেছে যে রেলপথ ভ্রমণ প্রাচীন চিত্র প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এবং এই যে ছবিটা আছে এটা হচ্ছে রেলপথে পশু পরিবহনের ছবি, মানে রেলপথের মাধ্যমে দেখো চাকাগুলো আছে, এটার মাধ্যমে কি হচ্ছে পশুগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। রেলপথ নির্মাণে উপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি তা নিয়ে মত রয়েছে। ভারতীয়দের মধ্যেও অনেকে মনে করেন যে রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থার উন্নয়নে নজর দিত তাহলে সমাজের অনেক বেশি উপকার হতো, কারণ সে সময় দেখা গেছিল চারদিকে খুবই দুর্ভিক্ষ, মানুষ না খেতে পেয়ে দেখা যেত বহু মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ মারা গেছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ভারতের রাজস্ব থেকে দেখো রেলপথ নির্মাতা কোম্পানিগুলিকে সুদ দেওয়া হতো, তাহলে কতটা ভয়ঙ্কর ভাবে রাজস্বটাকে আদায় করা হতো। আর সেই রাজস্বটা থেকে দেখা যেত যারা মানে রেলপথ বসাতো তাদেরকে সুদ দেওয়া হতো। এটা নিয়ে অনেকে সমালোচনা করেছে, তাদের মতে এর ফলে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল। তাই দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল। দেখো যাদের ওটা কাজে লেগেছিল ব্রিটিশদের, তাদের কাছে তো ভালো লাগবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলেও যাচ্ছে, সমস্ত কিছু বোঝা গেল। কিন্তু এই যে ধরো সেই সময় মানুষ যে না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাহলে সেটা থেকে তো বড় মানে একটা অসংখ্য মানুষ ধরো মারা যাচ্ছে, তাহলে সেটা থেকে আশা করি রেলপথ যেটা বিস্তার সে সময় সেটা না করতেও তারা পারতো।
তবে বাস্তবে দেখা যাচ্ছে যে রেলপথ নির্মাণে ভারতের বাজারগুলিকে অনেক পরিমাণ একজোট করেছিল, কারণ দেখো সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় ধরো যাওয়া যাচ্ছে, পণ্য এবং যাত্রী পরিবহন সহজতর হয়েছিল। এখন আমরা টেলিগ্রাফ ব্যবস্থা সম্পর্কে জানবো, যেখানে দেখা যেত যে খুব কম সময়ের মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে খবর, যেটা বার্তা, এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে স্থানান্তর হতো। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে রেলপথের মতো টেলিগ্রাম ব্যবস্থার বিকাশ ঘটল। ঔপনিবেশিক শাসনে রাজনৈতিক এবং সামরিক প্রয়োজনে টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহার জরুরি হয়েছিল। রেলপথ এবং টেলিগ্রাফ বিস্তার সহগামী হয়েছিল। রেলপথ বরাবর টেলিগ্রাফ লাইনও করা হয়েছিল। এমনকি টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ করা প্রয়োজন হতো। তার মধ্য দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকরী হয়েছিল। 1851 সালে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ ছিল। তবে 1856 খ্রিস্টাব্দের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র, প্রায় 4250 মাইলের বেশি অঞ্চল দেখা যাচ্ছে যে টেলিগ্রাফ যোগাযোগের আওতায় এসেছিল, যেখানে কলকাতা থেকে আগ্রা, উত্তর পশ্চিম অঞ্চল, বোম্বাই, মাদ্রাজ, ওটাকা মুন্ডু প্রভৃতি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তৃতি হয়েছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে 1865 খ্রিস্টাব্দে 17,500 মাইল এবং ঊনবিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন। টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পেছনে উপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ছিল, যেখানে দেখা যাচ্ছে যে উপমহাদেশের বিভিন্ন প্রান্তে সমস্ত জরুরি সংবাদ এবং তথ্য অত দ্রুত শাসন কেন্দ্রগুলোতে পৌঁছানো দরকার ছিল। টেলিগ্রাফের সব থেকে বেশি সহায়তা করেছিল, কারণ তাও খুব সহজে এক জায়গার খবর আরেক জায়গায় পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ইঙ্গো-বার্মা যুদ্ধের সময় দেখা যাচ্ছে 1852 সালে বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতায় বসে লর্ড ডালহৌসি টেলিগ্রাফের মাধ্যমে জেনেছিল। তাহলে এভাবে দেখা গেছিল যে ব্রিটিশরা খুব কম সময়ে নিজেদের প্রয়োজনে খবর এক জায়গা থেকে আরেক জায়গায় করতো। তারপরে ধরো কোথাও কোনো জায়গায় কোনো ভারতের অভ্যন্তরে কোনো বিদ্রোহ চলছে, সেই খবরটাও তারা খুব সহজে পেয়ে যেত। আর খুব দ্রুত দেখা যেত সেখান থেকে সেনাবাহিনীর মাধ্যমে সেটাকে আহ মানে বন্ধ করে দেওয়া হতো, থামিয়ে দেওয়া হতো। তো 1857 সালে বিদ্রোহে দেখা গেছিল বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল বৈদ্যুতিক টেলিগ্রাফে। দূর দূরান্তে বিদ্রোহের সামান্যতম সম্ভাবনার কথাও দেখা গেছিল টেলিগ্রাফের মাধ্যমে পৌঁছে যেত। টেলিগ্রাফ ব্যবস্থা দ্রুত ইউরোপীয় এবং ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল এবং উপনিবেশিক প্রশাসকের মতো ভারতীয় শিক্ষিত সমাজ ক্রমে টেলিগ্রাফের সুযোগ সুবিধা শুরু করে। 1870 খ্রিস্টাব্দে দেখা যায় ভারত এবং ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ বিকশিত ঘটে। এর ফলে প্রশাসন, অর্থনৈতিক এবং সামরিকে ব্রিটিশ আধিপত্য আরো জোরালো হয়। এই যে ছবিটা দেখছো, ব্রিটিশরা আসার আগে দেখা গেছিল ভারতে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর দেওয়া হতো। বাংলার ডাকঘর, এটা আগের সময় হতো, যেখানে দেখা যেত এই সমস্ত ব্যক্তিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তারপর খবরটা দিত। তারপরে দেখা যেত মানে তাদেরকে একটা 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 জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হতো। তারপরে দেখা যেত যে অন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতো, এবার সে কি করতো, সেই জিনিসটা নিত, খবরটা, কাগজটা নিত, এবং তারপরে দেখা যেত তার যেখান থেকে যতদূর তার যেতে হবে তত সে যে, তাহলে এইভাবে দেখা যেত খবরটা আদান প্রদান হতো। এখন আমরা দেখব যে সম্পদের বহির্গমন, মানে ভারতের যে সম্পদ সেটা কিভাবে ব্রিটেনে চলে যাচ্ছে। উপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতির প্রসঙ্গ মূলত তিনটি ছিল। একটা হচ্ছে সম্পদের নির্গমন, অবশিল্পায়ন, দেশীয় জনগণের দারিদ্রতা। সম্পদের নির্গমন মানে হচ্ছে ভারতের সম্পদ বাইরে চলে যাচ্ছে। অবশিল্পায়ন মানে হচ্ছে দেশীয় শিল্পের অবক্ষয়। আর যেটা হচ্ছে দেশীয় জনগণের দারিদ্রতা। যেহেতু ধরো শিল্প নেই, কৃষিতে এত পরিমাণ রাজস্ব আদায় করা হচ্ছে চড়া হারে, সে সময় মহাজনী ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, মধ্য স্বত্বভোগী দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়কে ঘিরে দেখা গিয়েছিল দেশীয় বুদ্ধিজীবীদের মধ্যে উপনিবেশিক সরকারের প্রতি সমালোচনা করতে থাকে, এবং পলাশী যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদ ব্রিটেনের স্বার্থে ব্যবহার এবং ব্রিটেনে স্থানান্তর করেই চলেছে। পাশাপাশি অসম শিল্প বাণিজ্য শুল্ক নীতি ভারতের শিল্প এবং কারিগরি ব্যবসাকে ধ্বংস করে দেয়। যেমন দেখবে মির্জাফর যখন শাসক হলো তখন প্রচুর পরিমাণ টাকা দিয়েছিল ইংরেজদেরকে, তারা সেটা নিজের দেশে নিয়ে গেল। তারপরে মীর কাসিম বসলো, তারপরে মানে যত দিন গেছে তত দেখা গেছে যা কিছু ধরো সম্পদ পাওয়া যেত সব তারা নিজের দেশে নিয়ে যেত। অতএব দেখা যাচ্ছে দুয়ের মধ্যে পড়ে দারিদ্র এবং দুর্ভিক্ষ। উপনিবেশিক হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনের নানাভাবে স্থানান্তরিত করা হতো। তার প্রতিদানে অবশ্যই ভারতের আর্থিক উন্নয়ন হতো না। তুমি যদি এক জায়গা থেকে নিতেই থাকো তাহলে যেই জায়গা থেকে তুমি নিবে সেই জায়গাটাই কিন্তু খোগলা হয়ে যাবে।
এবং এইভাবে দেখা গেছে যে দেশের সম্পদ বিদেশে চালানো হওয়াকে সম্পদের বহির্গমন বলা হয়। এবং সম্পদের এই বহির্গমন ভারতের ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বস্তু। সুলতানি এবং মুঘল যুগে দেখো, আমি এর আগেও বলেছিলাম যে ভারতে বিভিন্ন সময় দেখো বিভিন্ন শাসক ছিল। প্রাচীন ভারতে যদি দেখো, মধ্যযুগের ভারতে দেখো, সে সময় দেখো সুলতানি এবং মুঘল আমল। দেশের জনগণের থেকে রাজস্ব আদায় এবং শাসন ব্যয় চলতো। কিন্তু তার ফলে দেশীয় কৃষি বা বাণিজ্য ভেঙে ভেঙে পড়েনি বা বন্ধ হয়ে যায়নি। তার অন্যতম কারণ হচ্ছে যে সুলতান বা মুঘল শাসকরা ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে থাকতেন এবং অন্য কোনো দেশের প্রতি তাদের কোনো আনুগত্য ছিল না। যার ফলে এই দিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবার দেখা গেছে যে সর্বোপরি ব্রিটেনের স্বার্থের মাথায় রেখে কাজ করতো। তাহলে এর আগেও শাসক ছিল, কিন্তু তারা ভারতে এসে ভারতীয় সংস্কৃতির সাথেই মিশে গেছিল। কিন্তু ব্রিটিশরা ছিল এমন যে তারা শুধুমাত্র লুটেই করতো। তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতি ব্রিটেনের প্রয়োজন ব্যবহার করা। এবং তার ফলে দেখা গেছিল তার জন্য আবশ্যিক ছিল ভারতের অর্থ সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিককে বক্তব্য থেকে জানা যায় যে ভারতের থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। যদিও তার বিনিময়ে দেখা যায় যে ভারতে সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম কিছুই পেত না। তাহলে যদিও দেখা যাচ্ছে বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছু পেত না। বাস্তবে দেখা গেছে যে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে স্পঞ্জের মতো কাজ করেছে। মানে ভারতের সম্পদটাকে স্পঞ্জের মতো নিত, আর তারপরে সেটা ব্রিটেনে যেত এবং ব্রিটেনে সেই স্পঞ্জটাকে যদি ধরো তুমি স্পঞ্জটাকে যদি তুমি জল ঢোকাও আর সেটাকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেয়ে সেটাকে যদি মানে করে দাও, নিচড়ে দাও, তাহলে দেখবে যে সেই জলটা পড়ে যাবে। ঠিক সেরকম ভারতের সম্পদ নিয়ে যাওয়া হতো, সেটা ব্রিটেনে সেটা মানে বৃষ্টি ফেলে দেওয়া হতো। এটাই বলতে চাইছে। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সম্পদ নির্গমন চলেছিল। বস্তুত এই শতকের শেষ হওয়ার সময়ে দেখা যায় ভারতের জাতীয় আয়ের এবং 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 সম্পদ নির্গত হয়ে যেত। হিসাব করে দেখা গেছে যে এই পর্বে ব্রিটেন জাতীয় আয়ের 2% ভারত থেকে নির্গত সম্পদ। তাহলে এটা হচ্ছে দেখো সেই সময়কার ছবি। দুর্ভিক্ষ পীড়িত মানুষ, এই ধরো বাচ্চাটা রয়েছে, তার তার কোলে আবার আরেকটা বাচ্চা রয়েছে এখানে। একটা তার মা তার বাচ্চাকে নিয়ে রেখেছে, কিন্তু দেখো যে বাচ্চাগুলোকে দেখে কি বউ বলবে যে এটা মানুষ? তারা এতটাই মানে অনাহারে থাকতো যে তারা শুধু হাড় কঙ্কালের মানুষের মানে জীবিত একটা মানুষ ছিল, যে যার হাড় কঙ্কাল দেখা যেত কিন্তু তার প্রাণ থাকতো। তাহলে এইভাবে দেখা যেত দিনের পর দিন না খেতে পেয়ে দেখা যেত মানুষ মারা যেত। এবং তারপরেও দেখা যেত যে ব্রিটিশরা এদের যে মানে কিছু করে যে এদের অবস্থা যে উন্নতি হবে সেটার কিন্তু ব্যবস্থা নেয়নি। দেখো এটা হচ্ছে 1943-এর বাংলার মন্বন্তরের ছবি। ছবিটি এঁকেছেন চিত্রপ্রসাদ ভট্টাচার্য। এখন আমরা ভারতের যেটা দারিদ্র্য সেটা সম্পর্কে জানবো। সম্পদের বহির্গমন এবং অবশিল্পায়নের যৌথ ফলাফলে দেখা যাচ্ছে উপনিবেশিক সময়ে ভারতের দারিদ্রতা বেড়েছিল। যেখানে দেখা যায় ভারতের বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ দারিদ্র্য প্রমাণ দেখা গেছিল। এক একটা জায়গায় দুর্ভিক্ষ দেখা গেছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে দেখা গেছিল দুর্ভিক্ষের ফলে বহু মানুষ মারা যায়। দুর্ভিক্ষে সরকারি সাহায্যের পরিমাণ ছিল সামান্য। তারা চাইলে সেটা রদ করতে পারতো। সেটার মানে যখন দেখবে যে জিনিসটার প্রয়োজন হয় তখন তো আমরা শিকারি দিয়ে আগে করি। তাহলে সেক্ষেত্রে দেখা গেছিল তারা কিন্তু সাহায্য করেছিল, কিন্তু খুবই কম। মানে সেটা করা না করা সমান। 1854 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গেছিল। ভারতবর্ষের ভয়াবহ দারিদ্রতার কথা ব্রিটিশ আধিকারিকরাও মেনে নিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা করেনি। এক সরকারি প্রতিবেদন থেকে জানা যায় প্রায় 4 কোটি ভারতবাসী আখ পেটা খেয়ে দিন কাটাতো। এবং ভারতের দারিদ্র্যের পেছনে উপনিবেশিক নীতিকে মূলত দায়ী করা হয়েছিল। উপনিবেশিক অর্থনীতির ফলেই ভারতের সামাজিক দারিদ্রতা স্থায়ী হয়েছিল। এর আগেও দেখবে খরা বন্যা হতো, কিন্তু কোনো রকম না কোনো রকম ভাবে সেটা থেকে মানে ওঠার জন্য শাসকরা বিভিন্নভাবে সাহায্য করে থাকতো। সেটা কিন্তু বেশি সময় স্থায়ী হতো না। কিন্তু এখন দেখো যে এই যে দুর্ভিক্ষটা এটা কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছে। মানে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী আন্দোলনের গোড়া থেকে অর্থনৈতিক জাতীয়তাবাদীরা ভারতের দারিদ্র্য নিয়ে সোচ্চার হয়েছিল। এটা হচ্ছে দারিদ্র পীড়িত ভারতবাসীর ছবি, যেটা লন্ডন নিউজে প্রকাশিত হয়েছে। এখন আমরা দেখব উপনিবেশিক শাসনে ভারতের উন্নয়নে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ তিনি কি লিখেছেন সে সময়। আজকালই বড় গোল শূন্য যায় যে আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হয়েছে। এতকাল আমাদের দেশ উৎসন্ন হইতেছে, এই ক্ষণে ইংরেজ শাসন কৌশলে আমরা সভ্য হয়েছি, আমাদের দেশের মঙ্গল হইতেছে। তাহলে এখানে তিনি ব্যঙ্গ করে বলছেন যে ইংরেজরা আসার ফলে
আমাদের কি হয়েছে, আমরা সভ্য হয়েছি। তাহলে এতদিন তো অসভ্য ছিল। ইংরেজিদের দেখবে একটা থিওরি রয়েছে যে তারা কি করছে, যে তারা এই দেশে এসেছে, তারা তো ধরো নিজেদেরকে সভ্য মনে করতো, তাহলে এই দেশে মানুষদেরকে অসভ্য মনে করতো। তাহলে তারা দেশে মানে এই দেশের মানুষদেরকে সভ্য করতে এসেছে, এটা ছিল তাদের থিওরি। যেখানে দেখা যাচ্ছে যে কি মঙ্গল দেখিতে পাইতেছে না। এই দেখো লৌহ বর্ণে লঙ্গ তুরঙ্গ ১ মাসের পথ ১ দিনে যাচ্ছে। এই যে দেখা গেছে যে রেলপথ লৌহ বর্ণের লৌহ তুরঙ্গ, এই যে ধরো রেলপথের মাধ্যমে কি হচ্ছে, আমরা ধরো যেটা ১ মাসের পথ সেটা আমরা ১ দিনে চলে যাচ্ছি। কাশী ধামে তোমার পিতা অত্তপাতে সাংঘাতিক রোগ হইতেছে, বিদ্যুৎ আকাশ হইতে নামিয়া তোমাকে সংবাদ দিল। মানে তোমার পিতা যে অসুস্থ সেটা তুমি সংবাদ পেয়ে গেলে বিদ্যুতের মাধ্যমে, টেলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে। এবং তুমি রাত্রি মধ্যে তাহার পদপ্রান্তে বসিয়া তাহার শুশ্রূষা করিতে লাগিলে। তাহলে কি তুমি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছো। কখনো ধরো কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কথা আছে, খুব সহজে পেয়ে যাচ্ছ। এই মঙ্গল সরাসরির মধ্যে আমার একটি কথা জিজ্ঞাসা আছে, কাহার মঙ্গল? তাহলে এইগুলো ধরো হচ্ছে, কিন্তু আদৌ কি কোনো মঙ্গল হচ্ছে, এটাই তিনি বলতে চাইছেন। হাসিম শেখ এবং রামা কৈবর্ত ২ প্রহরের রোদে খালি মাথায় খালি পায়ে ১ হাঁটু কাদার উপর দিয়া ২ অস্থি চর্মাবিশিষ্ট বলদে ভোঁতা হাল ধার ধরিয়া আনিয়া চাষাবাদে মানে চষিতেছে। ইহাদের কি মঙ্গল হয়েছে? মানে যারা ধরো কৃষক রয়েছে তাদের কি কোনো মঙ্গল হয়েছে? তাদের যেমন জীবন রয়েছে, তাদের যে শরীর ও শরীর হাড় কঙ্কালে পরিণত হয়ে গেছে, তাদের যেটা মানে কষ্টের যে দিন যাপন হচ্ছে সেটা তিনি এখানে বলতে চাইছেন। ইহাদের এই ভাদ্র রোদে মাথা ফাটিয়েছে, তৃষার ছাতি ফাটেছে। জলের জন্য দেখা যাচ্ছে রোদের তাপে তাদের শরীর কিন্তু আর সাথ দিচ্ছে না। কিন্তু এখন বাড়ি গিয়া আহার করা হইবে না। এই চাষের সময় তারা যে একটু বাড়ি যেয়ে যে খাবে, তো খাবে কি? বাড়িতে গিয়ে তো কোনো নেই, শস্য তো নেই। যা আছে সেটা রাজস্বতেই তাদেরকে দিয়ে দিতে হচ্ছে। সন্ধ্যাবেলায় গিয়া উহারা ভাঙা পাত্রে রাঙা রাঙা বড় বড় ভাত, আলু, নুন আধ পেটা খাইবে। মানে যেটা ধরো মোটা চাল, সে চালের ভাত তারা খাবে নুন লঙ্কা দিয়ে। তাহার পর ছেঁড়া মাদুর, না হয় ভূমি, যদি মাদুর থাকে তো মাদুর, আর যদি মাদুরও না থাকে তাহলে মাটিতে, এবং গোহালে একপাশে শয়ন করবে। উহাদের মশা লাগে না। তাহলে তাদের কি মশা লাগে না, এটা তিনি ব্যঙ্গ করে বলছেন। তাহারা পরদিন প্রাতে আবার সেই এক হাঁটু কাদায় কাজ করিবে। যাইবার সময় হয় জমি নয় মহাজন পথ ধরিবেন। তাহলে এবার দেখো তাদের এত কষ্ট সময়, সে সময় দেখা যাচ্ছে যে মহাজন জমি তারাও ঠিক সময় চলে আসবে, রাজস্বটা আদায় করবে। গিয়া দানের জন্য বসিয়া রাখিবেন, কাজ হইবে না। তাহলে তারপর কি করবে, তারা রাজস্ব আদায়ের জন্য তাদেরকে তুলে নিয়ে চলে যাবে। সে কৃষকদেরকে কারা নিয়ে যাবে? মহাজনরা, জমিদাররা নিয়ে যাবে। কেন? তারা যে রাজস্ব দিতে পারেনি। কিন্তু তারা এটা বুঝছে না যে রাজস্ব দেওয়ার মতো তাদের পরিস্থিতিই নেই, তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিন্তু তাতে কারোর কিছু এসে যায় না। নয়তো চাষিবার সময় জমিদার জমিখানি কাড়িয়া লইবেন। এবার হতে পারে যে যেহেতু রাজস্ব দিতে পারে না, তাহলে তার জমি নিয়ে নেবে জমিদার। তাহা হইলে সে বৎসর কি করবে? তাহলে সে কি করবে? উপবাস, সপরিবার উপবাস। সে নিজে না খেয়ে থাকবে, নিজের পরিবারকে না খাইয়ে রাখবে। বলো দেখি, চশমা না খেয়ে বাবু, এখানে যেটা মধ্যবিত্ত মানুষ তাদের কথা বলছেন ব্যঙ্গ করে। ইহাদের কি মঙ্গল হয়েছে? তুমি লেখাপড়া শিখাইয়া ইহাদেরকে কি মঙ্গল সাধন করেছিল? যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিল তাদের কথা বলছো এখানে। তারা হয়েছিল, তাদেরকে তো ইংরেজিরা বিভিন্ন কাজে রেখেই নিত। তাহলে তাদেরকেই বলছে যে কি মঙ্গল হচ্ছে মানুষের। তুমি ইংরেজ বাহাদুর, অর্থাৎ ইংরেজদের হয়ে করছো। মানে তুমি ভারতীয় হলেও তুমি মনের দিক থেকে ইংরেজ হয়ে গেছো। তুমি বলো দেখো, তোমা হইতে এই হাসিম শেখ রামা কৈবর্ত কি উপকার হইতেছে? মানে তোমাদের, মানে তুমি বলো যে এদের কি উপকার হইতেছে? দেশের মঙ্গল কাহার মঙ্গল? তোমার আমার মঙ্গল দেখিছে, কিন্তু আমি কি দেশ? তাহলে আমরা সবসময় কি করি, আমরা সবসময় নিজেরটা দেখতে যাই, কিন্তু এইটা আমি কি দেশ? সবাইকে নিয়েই তো দেশ। তুমি আমি দেশের কয়জন? তাহলে তুমি আর আমি যারা দুবেলা খেতে পাচ্ছি, ইংরেজদের শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করতে পারছি, তাহলে তুমি আর আমি কি নিয়ে কি দেশ? আর এই কৃষিজীবী কয়জন? তাহলে এই যে কৃষক সমাজ, যেটা অসংখ্য কৃষক সমাজ, মানে সে সময় হাতে গোনা তো কিছুজন ছিল যারা ইংরেজদের অধীনে কাজ করতো, কিন্তু এই যে অসংখ্য যে কৃষক, তাদের কথা কে ভাবছে? তাহাদের ত্যাগ করিলে দেশে কজন থাকে? যদি তারা যদি না থাকে, কৃষকরা যদি না থাকে, তাহলে কজন আর বেঁচে থাকবে? কারণ ইংরেজদের সাপোর্ট করার জন্য কিছু লোকই ছিল ভারতীয়। হিসাব করিলে তাহারাই দেশ। তাহলে তারাই হচ্ছে দেশ, কারণ তাদের সংখ্যাই হচ্ছে বেশি। দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী। যেখানে তাহার মঙ্গল নাই, অর্থাৎ তাদের মঙ্গল নাই, সেখানে দেশেরও মঙ্গল নাই। তাহলে এই যে কথাটা, এটা আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদেশ কৃষক, এই যে প্রবন্ধ, সেখান থেকে আমরা দেখতে পাই। যেখানে দেখো দুর্ভিক্ষ পীড়িত মানুষ, এটা যে ছবিটা চিত্রপ্রসাদ ভট্টাচার্যের লেখা, 1943-এর বাংলার মন্বন্তরের খবর।
তাহলে সে সময় ভারতে দেখা গেছিল যে বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত ছিল এবং এইভাবে দেখা যেত তাদের উপর অত্যাচার চালানো হতো। হতে পারে যে রেলপথ ব্যবস্থা ছিল, সংবাদপত্র ছিল, কিন্তু এই যে মানুষ না খেতে পেয়ে আধপেটা হয়ে সেই যে মারা যাচ্ছে দিনের পর দিন, কোটি কোটি মানুষ যে মারা যাচ্ছে, তাহলে সেটার ব্যবস্থা তো কেউ তো নিচ্ছে না। অনেক সময় দেখা যেত যে সেনাদের জন্য শস্য মজুত করে রাখা হতো। এদিকে দেখা যাচ্ছে দুর্ভিক্ষে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিন্তু সৈন্য দলের জন্য যেহেতু তারা অন্য জায়গায় যে যুদ্ধ করবে, তাহলে তাদের জন্য দেখা যেত শস্যটা মজুত করে রাখা হতো। আবার এমনও হতো যে সেই শস্যটা নষ্ট হয়ে যেত এবং নষ্ট হয়ে যাওয়ার পর সেটাকে ফেলে দেওয়া হতো। এই উপনিবেশিক ভারতে কৃষিজ বাগিচা ফসলের ছবি, যেখানে দেখো এই ম্যাপটা দেখে নাও, ধান, চা, কফি, গম, চিনি, তুলো, ভুট্টা এবং পাট, এগুলো হচ্ছে এক একটা বাগিচা ফসল, যেটা অনেকটা জায়গা জুড়ে বাগানে করা হতো। আর আমরা যেটা ভূমি রাজস্ব বন্দোবস্ত আলোচনা করলাম, সেটা হচ্ছে এটা ছবিটা, যেখানে দেখো যে ভারতে যেহেতু ধরো মানে যেখানে যেমন সেরকম তারা ভূমি বন্দোবস্ত করেছিল। এই জায়গাটায় জমিদার ছিল, তার জন্য এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দেখা গেছিল যে কতগুলো গ্রামকে নিয়ে রাজস্ব নেওয়া হতো। আবার এই যে জায়গাটার আছে, এখানে ছোট ছোট কৃষকরা থাকতো, সেরকম বড় বড় কোনো জমিদার থাকতো না, যার ফলে এখানে রাউতিয়ারি বন্দোবস্ত। তাহলে এটা হচ্ছে রাউতিয়ারি বন্দোবস্ত, এটা হচ্ছে মোহরারি বন্দোবস্ত, এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করা হলো, তোমাদের এই অধ্যায়টা শেষ হলো। তোমরা জানাবে যে তোমরা কতটা বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে জানবো, যেখানে আমরা উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা এবং বিদ্রোহ সম্পর্কে দেখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।